ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছো তোমরা? অলরেডি অনেকেই চলে আসছো। অর্ক, অজয়, মমিন চৌধুরী, অদিতি, লিমি চাকমা, বর্ষা, ফারজানা, ইয়াসমিন, কেমি, অভিজিৎ বড়ুয়া। গুড, ওকে, ভালো। তোমরা সবাই একটু মেনশন করে দাও বন্ধুদেরকে, ওকে? যারা হয়তোবা ক্লাস করার ইচ্ছে ছিল কিন্তু ভুলে গেছে হয়তোবা, তো তাদেরকে একটু মেনশন করে দাও। আমরা ইনশাল্লাহ দ্রুতই শুরু করে দিব, ঠিক আছে? আজকে অনেক জিনিস শিখতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রে, মাঝে মাঝে যখন নিজের ভিডিওগুলো দেখি না, ক্লাসের ভিডিওগুলা, তখন আমার স্টুডেন্টদের জন্য খুব মায়াই হয় আসলে। আমার নিজের কাছে আমার নিজের ভয়েস এত ভয়াবহ মনে হয়, আমি বুঝি না আসলে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত তোমরা আমার ভয়েস কীভাবে সহ্য করো। আল্লাহ তোমাদেরকে সহ্য করার তৌফিক দান করুক। ওকে, কান পেইন হয়ে যাওয়ার কথা আসলে। অনেকে তোমরা সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাহ কবির কেমন আছো? সুমাইয়া রহমান, তারপর আর কে, মেহেরুন্নিসা মহিমা, সাইমা এ এম, দোজাহান তাবাসসুম, মোস্তাফিজ এবং শাহ কবির। ওকে, কেমন আছো তোমরা? আজকের ক্লাসটার আগে তোমাদের একটু আগে এই গ্রুপেই আমি এই যে 3টা ফ্রি সেশন নিচ্ছি, এই 3টা ফ্রি সেশনের কয়েকদিন আগেই তোমাদের ওই যে তুল্য রোদের উপরে 2টা ক্লাস নিয়েছিলাম। তো ওই 2টা ক্লাস একটু রিভিশন দিতে বলছিলাম, কারণ হচ্ছে ওইটা আজকের ক্লাসে যে জিনিসগুলো ডিসকাস করব সেটার জন্য একটা পর্যায়ে গিয়ে লাগবে, ঠিক আছে? তো ওই জিনিসগুলো আবার রিপিট করাটা আসলে ওয়েস্ট অফ টাইম হবে, বিকজ অলরেডি ভিডিও আছে, আমি তোমাদেরকে লিঙ্কও দিয়ে দিছি, তোমরা সিম্পলি ওখান থেকে দেখে নোট নিয়ে ফেলবা ইনশাআল্লাহ, ঠিক আছে? আর যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো ওখান থেকে, যে ভাইয়া ওখানের ওই জিনিসটা বুঝি নেই। সায়েম জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। শাহ কবির জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্দুল গাফফার সালাম দিছে। তোমরা অনেকেই সালাম দিচ্ছ, সবাইকে একসাথে বলি ওয়ালাইকুম আসসালাম। আমরা কি বলো, শুরু করে দিব? এখানে দেখা যাচ্ছে 42 জন আছে, তো শুরুর পার্টটা আসলে চাই না আর কি কেউ মিস করুক, তো এই কারণে আসলে ওয়েট করতেছি। সায়েদা নুরজাহাদ যাবেন সালাম দিছে। আদনান হোসেন, জান্নাতুল নাইমা সালাম দিছে। রেগুলার প্লেয়াররা সবাই চলে আসছো। বিজয় দে, তারপর নাজিয়া, আরিফুল। ওকে, চলো আর দেরি করবো না, শুরু করে দিই। যারা আসার তারা এতক্ষণে চলে আসছেই হবে, ওকে? তো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট খেয়াল করলাম আসলে, ওই যে আমরা তারিখ লিখতে যাই না, তারিখটা লিখতে গিয়ে আসলে এটা খেয়াল করলাম যে এই যে সেপ্টেম্বর মাসের যে তারিখগুলা, এই তারিখগুলা না সত্যবাদী, এটা সত্যি কথা বলে, শুধুমাত্র একটা তারিখ ছাড়া। বিষয়টা একটু এইভাবে বুঝাই বলি। মনে করো সেপ্টেম্বর মাসের 1 তারিখ, যেটা 1/9/21, দেখো তো এই তারিখটা আসলে কি বলতেছে। 1/9/21, 1/9/21। হ্যাঁ, সেটা তো আমরা জানি, এটা তো আসলে সত্যি কথাই বলতেছে। 1 তো আর 21 না, 1/9/21। ঠিক একইভাবে তুমি যদি চিন্তা করো 2/9/21, এই তারিখটাও একটা সত্যবাদী তারিখ, তাই না? ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আমার কাছে মনে হলো। তো এভাবে মজার কথা হচ্ছে এই মাসের সবগুলা তারিখই সত্যবাদী তারিখ, শুধুমাত্র একটা তারিখ আছে যেটা মিথ্যাবাদী। দেখি কমেন্টের মধ্যে লিখো তো কোন তারিখটা মিথ্যাবাদী তারিখ, দেখি তোমরা বুঝতে পারো কিনা। তারিখ কিভাবে মিথ্যাবাদী হয় তোমরা অনেকে ভাবতেছো, তাই না? লামিয়া হোসেন, লামিয়া কেমন আছো? লামিয়া লিখছে 20।
আচ্ছা ঠিক আছে, একটা ওপিনিয়ন পাইলাম 20, দেখি আর কার কি আনসার হয়। প্রীতম, নয়ন, নুসরাত, তারপর অভিজিৎ, ফাহাদ, আঞ্জুম, মাশাআল্লাহ সবাই কারেক্ট আনসার দিতেছে। ভেরি গুড, এক্সিলেন্ট, রাইট। গতকালকে আমাদের যে ক্লাসের তারিখটা ছিল 21/9/21, এটা তো একটা মিথ্যা কথা। কেন মিথ্যা কথা? কারণ 21/9/21 কি আজব, 21/21 যদি না হয় তো তাহলে কি 21 তো 21ই। তো তার মানে শুধুমাত্র এই একটা ডেট আছে যে ডেটটা কিনা মিথ্যা কথা বলতেছে, বাকি সব ডেট আসলে সত্যি কথা বলে, তাই না? 22/9/21, 23/9/21, রাইট। যাই হোক, জানি না তোমাদের কাছে কতটুকু ইন্টারেস্টিং লাগছে, আমি যখন এটা খেয়াল করলাম আমার কাছে একটু মজা লাগছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর যাক, সারাক্ষণই আসলে ফিজিক্স করি, তো মাঝে মাঝে এই ধরনের জিনিসগুলো একটু শেয়ার করতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, লামিয়া লেখছে আমি ভাবতেছিলাম এটা 2020। আসলে জীবনটা 2020-র পর থেকে কাইন্ড অফ একটু আটকে গেছে অনেকের, বুঝতে পারছো? এই কারণে আসলে বুঝতে পারছি তুমি ভাবছো যে 20/9/20 মানে 2020-তে ছিলা। ওকে, যাই হোক। হ্যাঁ, বিজয় লেখছে মজা লাগছে, আমার কাছে আসলে মজা লাগছে, আবার অনেকের কাছেই দেখবা লেম লাগবে, মানুষের টেস্ট আসলে এক এক রকম। যাই হোক, আশা করি ম্যাক্সিমামের কাছেই মজা লাগছে। তো আমরা গতদিন যেখানে শেষ করছিলাম আজকে আমরা সেখান থেকে আবার ইঞ্জিন স্টার্ট দিব, ঠিক আছে? তো গতদিন আমরা দেখছিলাম রোধের নির্ভরতা, রোধ কিসের উপর ডিপেন্ড করে। দেখছিলাম যে রোধ লেংথের উপর ডিপেন্ড করে, আবার রোধ ক্রস সেকশনাল এরিয়ার উপরে ডিপেন্ড করে, আর বাকি যে দুইটা সেই দুইটা আমরা অলরেডি গতকালকে ডিসকাস করে ফেলছি ইন ডিটেলস, যে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে কিভাবে রোধ চেঞ্জ হয়, অথবা রেজিস্ট্যান্স কিভাবে টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয়, আর ম্যাটেরিয়াল বা উপাদান চেঞ্জ করলে কিভাবে রেজিস্ট্যান্স অথবা রোধ চেঞ্জ হয় সেটাও আমরা বুঝে ফেলছি। আজকে আমরা মূলত এই দুইটা নিয়ে আর একটু ডিটেলসে জানার চেষ্টা করব এবং মজার একটা অঙ্ক করব, ঠিক আছে? দেখো ইনশাআল্লাহ আমার কাছে জিনিসটা অনেক মজা লাগছে, তোমাদের কাছে কেমন লাগে একটু দেখো তো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা একটা ইকুয়েশন ডেভেলপ করতে হবে। দেখো তো, এই দুইটা সম্পর্ককে আমি যদি মার্জ করে ফেলি, তাইলে আমি পাবো রো ইজ প্রপোর্শনাল টু L/A, তাই না? যদি দুইটাকে আমরা মার্জ করি তাহলে এখান থেকে কি লেখা যায়? আমরা জানি যে প্রপোর্শনাল সাইন উঠায় যদি একটা ইকুয়াল সাইন দিতে হয় তাহলে আমাদের এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করতে হবে, যেটা কি না আমরা এখানে রো দিয়ে করি। রোটা দেখতে পি এর মতো, দয়া করে কেউ পি লিখে ফেলিও না, এটা হচ্ছে রো। তোমরা হয়তো বলতে পারো স্যার রো তো আমাদের চেনা। হ্যাঁ, তোমরা রো যেটাকে চিনো সেটাই, ওই যে ডেনসিটি যেটা দিয়ে এক্সপ্রেস করি না, ডেনসিটি, এটা রো দিয়ে এক্সপ্রেস করা হয়। আবার এখানে এই যে কনস্ট্যান্টটা সেটাও রো দিয়ে এক্সপ্রেস করা হয়, এবং এই রোটার একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে স্পেসিফিক কনস্ট্যান্ট। ও, আমি ইংলিশে বলে ফেললাম স্পেসিফিক রেজিস্ট্যান্স। বাংলায় এটাকে বলা হয় আপেক্ষিক রোধ। বাংলায় এটাকে কি বলা হয়? আপেক্ষিক রোধ। আচ্ছা, যাই হোক, তো এই রোটার নাম হচ্ছে এটা। তো এই রোটার ব্যাপারে আমরা একটু ইন্টারেস্টেড, আমরা এটার ব্যাপারে আরেকটু জানতে চাই। তো যে কোনো ডেফিনেশন অথবা সংজ্ঞা যখন আমরা লেখার চেষ্টা করব, আমি তোমাদেরকে গত ক্লাসেই বলছি যে আমরা সেটার ইকুয়েশন ডেভেলপ করার চেষ্টা করব। একটা সমীকরণ যদি আমি দাঁড় করাতে পারি, সেই সমীকরণ থেকে আমি খুব ইজিলি আসলে সংজ্ঞাটা লিখে দিতে পারবো। চলো আমরা এই জিনিসটা শিখি। তোমাদের অনেকেই আমাকে মেসেজ করো যে ভাইয়া আসলে পড়ি কিন্তু মনে থাকে না। তোমরা মুখস্থ করার চেষ্টা করো, ব্রেনের উপর প্রেশার দাও, দরকার নাই। যে কোনো একটা জিনিস বুঝো, একটা ইকুয়েশন থেকে লেখার চেষ্টা করো, দেখবে এই জিনিসটা যদি ডেভেলপ করতে পারো কোনো কিছুই তোমার মুখস্থ রাখতে হবে না, বরং লিখতে মজা লাগবে, ঠিক আছে? তো তাইলে আমরা রো এর যে সংজ্ঞাটা এখান থেকে দিতে চাই সেই সংজ্ঞাটা আসলে দিতে পারি কিনা দেখি তো। তো এখান থেকে রোটাকে যদি আমি সেপারেট করি তাইলে দেখা যাবে কি আর এটা নিচে আছে, এটা ক্রস মাল্টিপ্লাই করলে উপরে আর এর সাথে মাল্টিপ্লাই হবে আর এ, এবং এলটা উপরে আছে এটা নিচে ডিভাইডেড বাই চলে যাবে আর এ বাই এল, ঠিক আছে? তো তাইলে এখান থেকে আমরা এই রোটার একটা ডেফিনেশন দিতে চাই। তো সেই ডেফিনেশনটা দিতে গেলে খেয়াল করো, আমরা যদি এল কে 1 মিটার ধরি এবং এটাকে যদি 1 মিটার স্কোয়ার ধরি, এই দুইটাকে যদি 1 ধরে নিই, তাহলে আমাদের এখানে রোটা কি হয়ে যায়? আর এর ইকুয়াল হয়ে যায় না? বিকজ আর এর সাথে 1 মাল্টিপ্লাই করো অথবা 1 দিয়ে ডিভাইড করো, ইট ডাজ নট মেক এনি ডিফারেন্স, কারণ 1 দিয়ে মাল্টিপ্লাই করা ডিভাইড করা ইটস দ্য সেম থিং। তো তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে মানে একক
দৈর্ঘ্য, দেখো আমি কোন জিনিসগুলো আগে মেনশন করছি, লেংথের কথাটা মেনশন করছি, আমি পরে এটাকে ইংলিশেও বলে দিব, ঠিক আছে, অসুবিধা নেই। বাংলা ভার্সন যারা তারা এখন একটু দেখো। প্রথমে আমি এল 1 মিটার ধরে নিয়েছিলাম, তো তাইলে আমি লিখবো একক দৈর্ঘ্য বিশিষ্ট। শুধুমাত্র দৈর্ঘ্যকে যে একক ধরছি তা কিন্তু না, আমি আবার দেখো এ কেও 1 ধরছিলাম, তো তাইলে আবার লিখতে পারি এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর, খেয়াল করো আমরা কতটুকু কমপ্লিট করে ফেলছি, এই যে এল কে যে 1 ধরছিলাম সেটা মেনশন করছি, এ কে যে 1 ধরছি সেটাও মেনশন করছি। এটা মেনশন করার পরে আমরা দেখছি যে আপেক্ষিক রোধ এটা রোধের ইকুয়াল, তো তাইলে আমি সেই জিনিসটা এখানে লিখবো, বস্তুর রোধ কে এমন একটা বস্তুর রোধের কথা আমরা বলতেছি যেটার লেংথ একক, আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও একক, মানে 1, অথবা ইংলিশে যেটাকে আমরা বলি ইউনিট, ঠিক আছে। বস্তুর রোধকে আপেক্ষিক রোধ বলা হয়। আপেক্ষিক রোধ বলা হয়। ডেফিনেশন বা সংজ্ঞাগুলো আমি একটু ডিটেলসে এই কারণেই আসলে পড়ানোর চেষ্টা করি, যাতে তোমরা এই ক্যাপাবিলিটিটা ডেভেলপ করো। এটা যদি ডেভেলপ করো তাইলে আমার মতো যারা ফাঁকিবাজ আছো, অলস আছো, তাদের জন্য এটা খুবই কার্যকরী একটা উপায়। কষ্ট করে যেটা ঘন্টার পর ঘন্টা মুখস্থ করো কিন্তু পরের দিন সকালে ভুলে যাও, তো এই কষ্ট থেকে বাঁচো। আমি তো এটাই বলি, মানে আমার মতো যারা কম কষ্ট করতে চায় তাদের জন্য হচ্ছে এইসব টেকনিক, যে তোমরা ইকুয়েশন থেকে বুঝে বুঝে লিখে ফেলবা। বিশ্বাস করো, একদম সত্যি কথা বলতেছি, আমি এটা মুখস্থ লিখি নাই, আমি জাস্ট সিম্পলি এখান থেকে দেখে দেখে বসাইছি। তো তোমরাও যদি এভাবে জিনিসটা প্র্যাকটিস করে ফেলো, জীবন অনেক ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তো যারা ইংলিশ ভার্সন তাদের জন্য আমি যদি একটু বলি, ঠিক আছে। আচ্ছা, দ্য রেজিস্ট্যান্স, রোটা কি, বেসিক্যালি একটা রেজিস্ট্যান্সের ইকুয়াল। দ্য রেজিস্ট্যান্স অফ অ্যান অবজেক্ট, একটা বস্তুর রোধ, সেটাই তো হচ্ছে রো না, কিন্তু সেই বস্তুটার কিছু জিনিস ফিক্সড, কিছু জিনিস স্পেসিফিক্যালি বলা, এই কারণেই বেসিক্যালি এটাকে স্পেসিফিক রেজিস্ট্যান্স বলা হয়। দ্য রেজিস্ট্যান্স অফ অ্যান অবজেক্ট অফ 1 মিটার লেংথ, 1 মিটার লেংথ বলতে পারো অথবা ইউনিট লেংথ বলতে পারো। ইউনিট কথাটা কেন জানি স্যারেরা খুব পছন্দ করে, তো আমরা ওনারা যেটা পছন্দ করে সেটাই ওনাদের সামনে দিব। অফ ইউনিট লেংথ অ্যান্ড ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ইংলিশ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে। দ্য রেজিস্ট্যান্স অফ অ্যান অবজেক্ট অফ ইউনিট লেংথ অ্যান্ড ইউনিট ক্রস সেকশনাল এরিয়া ইজ কল্ড স্পেসিফিক রেজিস্ট্যান্স। স্পেসিফিক রেজিস্ট্যান্স, ওইখানে একটা কথা আমি ওই বাংলাতে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্যাট ম্যাটেরিয়াল। এখানে কোন ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালের জন্য এটা স্পেসিফিক, ঠিক আছে। বিষয়টা আরেকটু খুলে বলবো আমি, সেটা হচ্ছে বস্তুর রোধকে সেই উপাদানের, এখানে এই কথাটা লিখতে হবে যে সেই উপাদানের, যেই ম্যাটেরিয়ালের নিছো সেই ম্যাটেরিয়ালের এটা আপেক্ষিক রোধ। যেমন মনে করো তুমি এখন এই যে যে বস্তুটার কথা আমরা বলতেছি, এটা মনে করো তামা, ইংলিশে তামাকে আমরা বলি কপার, ঠিক আছে। তো তাইলে কপারের একটা তুমি বস্তু নিছো, যে বস্তুটার ইউনিট লেংথ এবং ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, ওইটার যে তুমি এই যে ইয়াটা পাবা, রোধ বা রেজিস্ট্যান্স পাবা, সেটাকে তুমি বলবা স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ কপার। স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ কপার বাংলায় যদি বলি তামার আপেক্ষিক তাপ, তার মানে এখানে উপাদানটা ফিক্স। তুমি যদি এখানে উপাদানটা মনে করো চেঞ্জ করে ফেললা, তুমি বললা যে না আমি তামার বদলে জিঙ্ক নিব, তুমি জিঙ্কের একক দৈর্ঘ্য বিশিষ্ট, মানে 1 মিটার লেংথ এবং 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা জিঙ্কের বস্তু নিলা। তুমি বলবা যে কেন, আমি তো এটা 1 রাখছি, তাইলে তো আমার এই স্পেসিফিক রেজিস্ট্যান্সটা সেম আসার কথা, কিন্তু এই ক্ষেত্রে সেম হবে না। কেন? কারণ তুমি উপাদানটা চেঞ্জ করে ফেলছো, ঠিক আছে। উপাদানের উপরেও রোধটা ডিপেন্ড করে। আর
যে 4টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, গত ক্লাসে আমরা ডিসকাস করছি, তার মধ্যে 4 নাম্বার ফ্যাক্টরটা ছিল কি উপাদান। তো সেই উপাদানটা যদি তুমি চেঞ্জ করে ফেলো ডেফিনেটলি এখানে রোটাও তাহলে চেঞ্জ হয়ে যাবে। তো এতটুকু বিষয়টা ক্লিয়ার কিনা একটু বলো। আচ্ছা আচ্ছা, তার আগে আরেকটা জিনিস একটু বলিনি, যে মানে এখানে আমরা ইউনিটটা কি সেটাও একটু শিখে ফেলি। যে কোনো একটা জিনিসের আমরা শুধুমাত্র ডেফিনেশনই শিখবো না, একই সাথে আমরা ইউনিট বা এককটাও শিখবো। খেয়াল করো, এককটাও চাইলে আমরা এখান থেকেই বের করতে পারি। দেখো তো, এই যে আর এটা হচ্ছে ওহম, এ এটা হচ্ছে মিটার স্কোয়ার, তারপরে লেংথ এটা হচ্ছে মিটার। তো তাইলে খেয়াল করো, মিটার দিয়ে মিটার স্কোয়ারকে যদি আমরা কেটে ফেলি তাহলে এখানে থাকে ওহম মিটার। মুখস্থ রাখার কোনো দরকারই নেই, খুব ইজিলি আমরা এখান থেকে বলে দিতে পারবো স্পেসিফিক রেজিস্ট্যান্স অথবা আপেক্ষিক রোধের ইউনিট বা একক এটা হচ্ছে ওহম মিটার, উইদাউট এনি ডাউট। তো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো নাকি একটু বলো তো। শাহ কবির লেখছে, ওয়াও দারুণভাবে বুঝছি স্যার, শাহ কবির তুমি আসলে ট্যালেন্ট। আচ্ছা, জান্নাতুল নাইমা বলছে স্পেসিফিকের পরে কি লিখছেন, স্পেসিফিক রেজিস্ট্যান্স, বাংলা হচ্ছে আপেক্ষিক রোধ, রোধ রেজিস্ট্যান্স ওই আপেক্ষিক ওই স্পেসিফিক ওইটা। বিজয় লেখছে বুঝছি, মুস্তাফিজ লেখছে ক্লিয়ার। মুস্তাফিজ তুমি আমাকে জিজ্ঞেস করতেছিলা যে মানে কিভাবে আসলে এই যে ডেফিনেশনগুলা মুখস্থ করতে হবে। মুখস্থ করার দরকার নাই, দেখো মুখস্থ করা ছাড়াই আমি লিখে ফেলছি, শুধু ইকুয়েশনটা মনে রাখতে হবে। ওইটা তো মনে রাখা আশা করি ইজি, তাই না? দেখি তো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। নয়ন কুমার দাস লেখছে টেকনিকটা দারুণ, এই টেকনিকগুলাই বন্ধুদের মাঝখানে ছড়াই দাও, ঠিক আছে? সবাই মিলে শিখো। এই ইসমাইল আছে আমার এক্স স্টুডেন্ট, ইসমাইল কি খবর? জান্নাতুল নাইমা লিখছে স্যার আমি অনেক ফাঁকিবাজ। জান্নাতুল নাইমা হাই ফাইভ, আমরা ভার্চুয়াল হাই ফাইভ করলাম। আচ্ছা, এখানে জান্নাতুল নাইমা লিখছে সেম নাম্বার ধরতে হবে, ডিফারেন্স নাম্বার নেওয়া যাবে না। না রে বাবা, ডিফারেন্স নাম্বার নিলে তো এখানে এটা কাটাকাটি যাবে না। তুমি যদি 2 মিটার নাও তাহলে 2 মিটার, তাহলে 2 2 কাটাকাটি গিয়ে সেটা আর এর ইকুয়াল হবে। তবে এত ক্রিটিক্যালের দিকে আমরা যাব না, আমরা সিম্পলি এই যে 1 1ই ধরবো, ঠিক আছে? সেটা দিলে আমাদের ডেফিনেশনটা দিতে ইজি হবে। বিজয় লেখছে একটু আগে না আজাদ ভাইয়ার লাইভে ছিলেন কে? আচ্ছা যাই হোক, যে এখানে আবার অন্য কাহিনী বোধহয় তোমরা কথা বলতেছ। ওকে, দেন তানজিলা বিধি লেখছে ভেরি ইন্টেলিজেন্স। লামিয়া লেখছে বুঝছি। ওকে, আলহামদুলিল্লাহ। তো ইংলিশ ভার্সনে যারা আছো তারাও একটু জানাও, যদি কোনো জায়গায় আমি ইংলিশ ভার্সনের ওদের জন্য মিস করে থাকি তোমরা আমাকে বলে দিও যে স্যার আপনি তো এর ইংলিশটা বলেন নাই, ঠিক আছে? তো তাইলে আমি বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অনেক ক্ষেত্রে আসলে বাংলাটা আমি এখন ভুলে গেছি, যেটা আমি সবসময় তোমাদেরকে বলি, গত 5 বছর ধরে আসলে যে ইংলিশে লেকচার দিতে দিতে স্পেসিফিক রেজিস্ট্যান্সটা মনে আছে, কিন্তু আপেক্ষিক রোধ এটা আমার এক জায়গা থেকে দেখে তারপরে মনে করতে হয়েছে যে এটার বাংলা কি ছিল। আচ্ছা, তো আসো এবার আমরা এই রোধের উল্টা একটা জিনিস শিখব, যেটাকে আমরা বলবো কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স বাংলায় যেটাকে বলে পরিবাহিতা। ওকে, রোধের উল্টা জিনিস, ঠিক আছে? আর এটা হচ্ছে রোধ, এই রোধের রেসিপ্রোকেল 1/r, এইটাকে বলা হয় পরিবাহিতা। বাংলায় বলা হয় পরিবাহিতা ইকুয়াল টু এটা জি, আর ইংলিশে বলা হয় এটাকে কন্ডাক্টেন্স। এটা রোধের উল্টা জিনিস। তাহলে রোধের উল্টা জিনিস বলতে কি বোঝাচ্ছে আসলে? আমরা জানি রোধ মানে বোঝায় বাধা, মানে কত কঠিন ভাগ হবে ইলেকট্রনের জন্য এখান দিয়ে ফ্লো হওয়া। এটার উল্টা করে যদি আমি বলি এই রোধের উল্টাটা, তাহলে কি হবে? কত ইজি হবে ইলেকট্রনের জন্য এখান দিয়ে যাওয়া, তাই না? দেখো, রোধ যখন বেশি তখন দেখা যাবে কি আমার বাধা বেশি, তাই না? তার মানে পরিবাহিতা কম, কম পরিবহন হচ্ছে ইলেকট্রিসিটি। কিন্তু যখন আমাদের রোধ কম তখন আমাদের পরিবাহিতা বেশি হবে, বিকজ বাধা কম, ইলেকট্রিসিটি ইজিলি চলে যেতে পারবে এটার মধ্য দিয়ে। তো তাইলে এই কারণে আর আর জি এরা হচ্ছে কি একটা আরেকটার উল্টা জিনিস। ওকে, তো তাইলে জিটা হচ্ছে পরিবাহিতা, তো এটার ইউনিটটাও আসলে আমরা খুব ইজিলি বুঝতে পারি। এই যে দেখো, এখান থেকে আমরা লিখে ফেলবো 1/ওহম অথবা ওহম ইনভার্স, এটা হচ্ছে আমাদের জি এর ইউনিট, ঠিক আছে? তো ঠিক একইভাবে আমরা রেজিস্ট্যান্স থেকে যেরকম কন্ডাক্টেন্স পাইলাম, স্পেসিফিক রেজিস্ট্যান্স যেটা ছিল এইটারও একটা উল্টা কোয়ান্টিটি আছে, স্পেসিফিক রেজিস্ট্যান্স। আচ্ছা, এটাকে আবার স্পেসিফিক রেজিস্ট্যান্সকে রেজিস্টিভিটিও বলা হয়, ঠিক আছে? এই নামগুলো আসলে একটু বলে দেওয়া দরকার, কারণ কোশ্চেনের মধ্যে ম্যাথমেটিক্যাল প্রবলেমে তোমরা এটাকে বিভিন্ন নামে দেখতে পারো। স্পেসিফিক রেজিস্ট্যান্স যে কথা, রেজিস্টিভিটি সেম কথা, আপেক্ষিক রোধ সেম কথা, ঠিক আছে? তো তাইলে দেখো, রেজিস্ট্যান্সের উল্টা হচ্ছে কন্ডাক্টেন্স, আর স্পেসিফিক রেজিস্ট্যান্স এটার উল্টা হচ্ছে, অথবা রেজিস্টিভিটি এটার যে উল্টা সেটা হচ্ছে কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি। তো তাইলে দেখো,
কন্ডাক্টেন্স এটা রেজিস্ট্যান্সের উল্টা, কন্ডাক্টিভিটি রেজিস্টিভিটির উল্টা। তো রেজিস্টিভিটি বাই স্পেসিফিক রেজিস্ট্যান্স এটা ছিল আমাদের রো, তার মানে কন্ডাক্টিভিটি হবে 1/ρ। এবং এটার ইউনিট যদি আমরা বের করতে চাই সেটাও আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। রো এর ইউনিট একটু আগেই আমরা দিছি ওহম মিটার, তো তাইলে এটা 1/ওহম মিটার, অথবা আমরা লিখতে পারি ওহম মিটার ইনভার্স। ওকে, এই তড়িৎ পরিবাহিতা যেটা আমি বললাম, এই ওহম ইনভার্স এটাকে আসলে আরেকটা নামেও ডাকা হয়। মানে যেরকম মনে করো আমরা এই যে লিখি না, যেমন পাওয়ার, পাওয়ার হচ্ছে ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম, তার মানে হচ্ছে জুল পার সেকেন্ড। এটাকে আবার আমরা ওয়াট, আমরা জানি ওয়াট এটা হচ্ছে আবার কি পাওয়ারের ইউনিট, তাই না, যেটাকে শুধু ডাব্লিউ দিয়ে এক্সপ্রেস করা হয়। ঠিক একইভাবে এখানে ওহম ইনভার্স এটাকেও আসলে আরেকটা ইউনিট আমরা হিসেবে জানি, সেটাকে বলা হয় সিমেন্স। সিমেন্স, ঠিক আছে, সিমেন্স। এটা আসলে ওই যে যখন প্রাইভেট গ্রুপে ক্লাস নিব তখন এটার ব্যাপারে একটু ডিটেলস ডিসকাস করবো, এটার উপরে আমরা কিছু প্রবলেমও সলভ করবো ইনশাল্লাহ। এখন আসলে জাস্ট শর্টকাটে একটু আইডিয়া দিয়ে রাখতেছি। এটাকে ছোট এস দিয়ে এক্সপ্রেস করা হয়। তার মানে হচ্ছে রোধ, এই জিনিসটাকে আমরা যখন বলি যে এই জিনিসটার রোধ হচ্ছে কত 5 ওহম, তো যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এটার পরিবাহিতা কত, তখন তুমি আমাকে বলবা যে এটার পরিবাহিতা জি, এটা হচ্ছে 1/5 ওহম। তো তাইলে 1/5 মানে 0.2। তো এটাকে চাইলে তুমি ওহম ইনভার্স লিখতে পারো, অথবা লিখতে পারো 0.2 সিমেন্স এস। তো তাইলে জি এর ইউনিট হচ্ছে কি এটা সিমেন্স। ওকে, এবং সেটা রেজিস্ট্যান্স যদি জানা থাকে তাহলে এটার উল্টা করে আমরা এই পরিবাহিতাটা বের করে ফেলতে পারি। এটা ছোট করে ডিসকাস করলাম, খুব বেশি ডিটেলসে এখন যাব না, বিকজ আমার মেইন টার্গেট আসলে অন্যদিকে। ঠিক আছে, আচ্ছা, তো এখন যেটা বললাম যে একটা মজার প্রবলেম আমরা সলভ করব, জাস্ট কোয়েশ্চেনের মধ্যে একটা ওয়ার্ডের ডিফারেন্সের কারণে দেখবা ফুল ঘটনাটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য আসলে পরীক্ষা হলে আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে, তো দোনোটা কোয়েশ্চেনই আমি একটু বোর্ডের মধ্যে লিখব। এটা ছিল একটা কোয়েশ্চেন, ঠিক সিমিলার একটা কোয়েশ্চেন আমরা এখন এখানে দেখব। আচ্ছা, এখানে আমি বাড়তি আবার লিখে টাইম নষ্ট না করে আমি জাস্ট এটার মধ্যেই দেখাই দিব ওই ওয়ার্ডটা কোনটা। ঠিক আছে, তো এখানে আগে এটার আনসারটা আমরা শিখে ফেলি। একটি তারের দৈর্ঘ্যকে যদি দ্বিগুণ করা হয় তাহলে রোধ কত গুণ হবে। এটা আসলে আমাদের কোনো ক্যালকুলেশনই করা লাগে না, আমরা অলরেডি জানি রোধের সাথে দৈর্ঘ্যের সম্পর্কটা কি। ঠিক আছে, রোধের সাথে দৈর্ঘ্যের সম্পর্কটা হচ্ছে প্রপোর্শনাল, তার মানে দৈর্ঘ্য যত গুণ হবে রোধও তত গুণ হয়ে যাবে, তাই না। তার মানে লেংথ, এটা দৈর্ঘ্যকে যদি তুমি দ্বিগুণ করো তাইলে তুমি বলে দিতে পারবা রোধও আসলে কি হবে, দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, এটার আনসার খুবই ইজি। ওকে, তো এই ক্ষেত্রে আমরা আসলে কি মিন করি, রোধের দৈর্ঘ্য একটা বস্তুর বা তারের দৈর্ঘ্যকে দ্বিগুণ করে ফেলা, এটা দ্বারা যখন এরকম বলবে তখন আমরা বুঝবো যে মনে করো বস্তুটা এরকম ছিল, এই সেম লেংথের আরেকটা পার্ট আমি এখানে অ্যাড করে দিলাম। তো তাইলে আগে যদি এটা 3 মিটার থাকে, আরও 3 মিটার অ্যাড করার ফলে এখন এটা হয়ে গেছে আগের ডাবল, মানে 6 মিটার। এই জিনিসটা বোঝায় যদি আমরা বলি একটি তারের দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হয়, তার মানে আগে ছিল ওইটাকে আমরা আরও একটা পার্ট অ্যাড করে এখন কি করে ফেলছে, এখন এটা আগের লেংথের ডাবল হয়ে গেছে। কিন্তু যদি কোয়েশ্চেনটা এরকম থাকে একটি তারের দৈর্ঘ্যকে যদি 10 দ্বিগুণ করা হয়, এইবার কিন্তু ঘটনা আর আগের মতো থাকবে না। এই জাস্ট একটা ওয়ার্ডের জন্য ঘটনাটা চেঞ্জ হয়ে যাবে। যদি একটি তারের দৈর্ঘ্যকে 10 দ্বিগুণ করা হয় তাহলে রোধ কত গুণ হবে। এখন আর কিন্তু তুমি আগের মতো সোজাসুজি আনসার দিয়ে দিতে পারবে না যে মানে দ্বিগুণ হবে। কেন দিতে পারবো না,
কারণ আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রে একটা জিনিস পড়ে আসছিলাম, স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার। এটাকে বাংলাতে কি চ্যাপ্টারটার নাম কি জানি, পদার্থের গাঠনিক ধর্ম খুব সম্ভবত, ঠিক আছে। ওখানে পয়সনের অনুপাত, ইংলিশে পয়সনস রেশিও নামে একটা জিনিস আমরা পড়ছিলাম, মনে আছে? যে মানে একটা অবজেক্ট যদি শুরুতে এরকম থাকে, এখন তুমি এটাকে নতুন কোনো পার্ট লাগায় যে লেংথ ডাবল করতেছো তা না, যেটা আছে ঠিক সেটাই রাখবা, জাস্ট এটাকে টেনে লম্বা করে ফেলবা। খেয়াল করো তো, এই জিনিসটাকে আমি যদি টেনে লম্বা করি, এটা সাইডের থেকে চিপে যাবে না? এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাবে। এরকম পয়সনস রেশিও আমরা পড়ে আসছি না? যে এটাকে যদি আমরা এখন মনে করো টেনে লম্বা করে ফেলছি, তাহলে বিষয়টা এই অবজেক্টটার নতুন শেপ হবে এরকম। তাইলে এখন দেখো তো, আমরা রোধ যে কত গুণ এটা বের করব। আমরা জানি রোধ এটা লেংথের সাথেও সম্পর্কযুক্ত, আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথেও সম্পর্কযুক্ত। তো টেনে যখন তুমি দ্বিগুণ করবা, তখন দেখা যাচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরেও প্রভাব পড়তেছে। তো এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও যে চেঞ্জ হচ্ছে, সেটারও একটা ইফেক্ট থাকবে না রোধের উপরে? শুধুমাত্র দৈর্ঘ্যের প্রভাবটাই এখানে যে থাকবে তা না, এখানে ওই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যে কমে যাচ্ছে, সেটারও একটা প্রভাব কিন্তু এখানে থাকবে। তো তার মানে আগের মতো ডিরেক্টলি আমরা আনসার দিতে পারবো না, এখন আনসারটা একটু ডিফারেন্ট হবে। আমি আরেকবার একটু বলি কেন আগের মতো আনসার দিতে পারবো না। বিকজ আগেরটাতে আমরা টেনে লম্বা করি নাই, একটা পার্ট ছিল সেম, আর একটা পার্ট আমরা নিচে থেকে অ্যাড করে দিয়ে এটার লেন্থটাকে ডাবল করে ফেলছিলাম, ঠিক আছে। তো তাহলে প্রস্থচ্ছেদের উপরে কোনো ইফেক্ট পড়ে নাই। তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আগে যত ছিল, তুমি লেংথ যে আরেকটা পার্ট লাগায় যখন দৈর্ঘ্যকে দ্বিগুণ করে ফেলছিলা, তখনও কিন্তু প্রস্থচ্ছেদ সেমই ছিল। তো এই কারণে দেখা যাবে কি, তোমার রোধ বা রেজিস্ট্যান্সের উপরে কোনো প্রভাব আসলে এটা ফেলতে দিবে না, এই প্রস্থচ্ছেদের কোনো প্রভাব এটার উপরে পড়বে না। কিন্তু দেখা যাবে যখন টেনে এটাকে তুমি লম্বা করে ফেলবা, তখন প্রস্থচ্ছেদেরও উপর প্রভাব পড়তেছে। তো প্রস্থচ্ছেদের চেঞ্জের প্রভাবটা আবার আর এর উপর পড়বে। তো তার মানে আরটা এখন শুধুমাত্র দৈর্ঘ্যের চেঞ্জ দ্বারাই যে প্রভাবিত হবে তা না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বারাও প্রভাবিত হবে। তো এই কারণে আমাদের এখনের ক্যালকুলেশনটা আগের থেকে কি হবে, একটু ডিফারেন্ট হবে। যখন টেনে দ্বিগুণ করে ফেলছি এরকম বলবে, তো তাইলে আমরা দেখবো যে কিরকম হয় আসলে। আমরা জানি লেংথ এখানে ডাবল হয়ে যাচ্ছে, এল এফ মানে ফাইনাল লেংথ ইজ টুয়াইস অফ ইনিশিয়াল লেংথ, তাই না? এখান থেকে কি লেখা যায়, এখান থেকে এল আইটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে লেখা যায় এল এফ ডিভাইডেড বাই এল আই ইজ ইকুয়াল টু 2। ওকে, এতটুকু আমরা বের করে রাখলাম। এখন খেয়াল করো, আমরা এই যে আর এর যে ইকুয়েশনটা জানি, আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। তো আমরা দেখলাম কি, যখন আমরা টেনে এটাকে লম্বা করতেছি, তখন ইনিশিয়াল, এটা মনে করো ইনিশিয়াল এল আই বাই এ আই, তখন এর জন্য আই আর আই, আর আর এফ ফাইনাল রেজিস্ট্যান্স, ওইটার জন্য কি হবে এল এফ ডিভাইডেড বাই এ এফ। তোমরা অনেকে কোয়েশ্চেন করবা, বুঝলাম লেংথ চেঞ্জ হবে এই কারণে এল আই এল এফ ধরছেন, আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্রস সেকশনাল এরিয়া চেঞ্জ হচ্ছে সেটার জন্য এ আই এ এফ ধরছেন। তো এই দুইটা চেঞ্জ হলে ডেফিনেটলি রেজিস্ট্যান্সও চেঞ্জ হবে, সেটার জন্য আর আই আর এফ ধরছেন। বাট রোটাকে কেন ধরেন নাই? বিকজ আমি এখানে ম্যাটেরিয়াল চেঞ্জ করি নাই। খেয়াল করো, রোটা তখনই চেঞ্জ হবে যখন তুমি ম্যাটেরিয়াল চেঞ্জ করবা। ম্যাটেরিয়াল যদি চেঞ্জ না করো, রো এর ভ্যালু চেঞ্জ হবে না। একটা পার্টিকুলার ম্যাটেরিয়ালের জন্য রো কনস্ট্যান্ট। তুমি একটা জিনিসকে যদি টেনে লম্বা করে ফেলো, শুরুতে যদি এটা তামা থাকে, টেনে লম্বা করার পর এটা কি জিঙ্ক হয়ে যাবে? এটা তো তামা ছিল, তামাই থাকবে। তো উপাদান যদি চেঞ্জ না হয়, রোটা সেমই থাকবে। তো খেয়াল করো, এখান থেকে আমি যদি এখন বের করি আর এফ ডিভাইডেড বাই আর আই, তার মানে বিষয়টা আমি কি করলাম, এটাকে মনে করি ইকুয়েশন 2 আর এটাকে ইকুয়েশন 1 ধরলাম। তো তাইলে এখানে আমি কি করলাম, আমি এখানে 2 ডিভাইডেড বাই 1, ইকুয়েশন 2কে 1 দিয়ে যদি ডিভাইড করি, তাইলে এটা কি হবে, রো ইন্টু এল এফ বাই এ এফ রো ইন্টু এল আই ডিভাইডেড বাই এ আই। তো এখানে রো আর রো খুব সুন্দর মতো কাটাকাটি চলে যাবে। আর এখানে এই যে জায়গাটা অনেকে একটু বিস্তারিত ক্যালকুলেশন করে করার চেষ্টা করে, আমি তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখে দিচ্ছি, এটা দিয়ে ডাইরেক্ট তোমরা এখান থেকে কীভাবে লিখে ফেলতে পারবা। সবার উপরেরটার সাথে সবার নিচেরটা মাল্টিপ্লাই হবে, এল এফ ইন্টু এ আই, তারপরে মাঝখানে দুইটা মাল্টিপ্লাই হবে, তার মানে কি হবে এ এফ ইন্টু এল আই। ডাইরেক্ট এটা আমরা এভাবে লিখে ফেলতে পারবো, কোনো ভুল হবে না ইনশাআল্লাহ। তোমরা এটা নিশ্চিন্তে এভাবে লিখে ফেলতে পারো। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, এখানে এই পার্টটাকে আমি আলাদা ভাগে লিখতে পারি। এল গুলাকে যদি একসাথে নিই, এল এফ ডিভাইডেড বাই এল আই ইন্টু এর পার্টটাকে যদি আলাদা করি, তাহলে লেখা যাবে এ আই ডিভাইডেড বাই এ এফ। খেয়াল করো, এল এফ বাই এল আই
এলএফ বাই এলআই এটার ভ্যালু তুমি জানো, কিন্তু এআই বাই এএফ এটার ভ্যালু কিন্তু তুমি জানো না। এই রেশিওটার ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। এইখানেই হচ্ছে টার্নিং পয়েন্ট। এই জায়গায় এসে অনেকে আটকায় যাবে। তোমরা শুধু একটা ইনফরমেশন মনে রাখবা, সেই ইনফরমেশনটা মনে রাখলে তোমরা এখান থেকে এই ভ্যালুটা বের করে ফেলতে পারবা। সেটা কি মনে রাখবা, তুমি যদি টেনে এটাকে চেঞ্জ করো, তুমি নতুন কোনো ম্যাটেরিয়াল কিন্তু অ্যাড করো নাই, তুমি জাস্ট জিনিসটার শেপ চেঞ্জ করতেছ, তাইলে জিনিসটার কি সেম থাকবে? লেংথ চেঞ্জ হচ্ছে, এরিয়া চেঞ্জ হচ্ছে, কিন্তু ভলিউম বা আয়তন সেম থাকবে। অবশ্যই ভলিউম অথবা আয়তন সেম থাকবে। ভলিউম কখন চেঞ্জ হয়? যখন আমরা এখানে নতুন ম্যাটেরিয়াল লাগাবো। যেমন প্রথম ক্ষেত্রে আমরা এতটুকু ছিল, নতুন সেম আরেকটা পিস আমরা অ্যাড করছিলাম, তখন আমাদের ভলিউমটা চেঞ্জ হবে। কিন্তু এখন আমরা একটা জিনিস এটা এরকম ছিল, জাস্ট এটাকে টেনে লম্বা করছি, তো তাইলে এটার ভলিউম তো তোমার চেঞ্জ হবে না। ভলিউম তো যতটুকু ছিল, যতটুকু ম্যাটেরিয়াল ছিল, সেই ম্যাটেরিয়ালটাকে তুমি একটু টেনে জাস্ট অন্য শেপে রাখছো, সেম অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল আছে ওখানে, তো তার মানে ভলিউম সেম অথবা আয়তন সেম থাকবে। এই যে ইনফরমেশনটা, এটা আমাদের কি কাজে লাগবে খেয়াল করো। এই ইনফরমেশনটা আমাদের এই কাজে লাগবে যে ভি আই ইকুয়াল টু ভি এফ, এটা আমরা লিখতে পারি। তো তাইলে ভলিউম ইকুয়াল টু কি দেখি বলো তো? এরিয়া ইন্টু হাইট, না এখানে হবে লেংথ আর কি। এরিয়া ইন্টু লেংথ, আবার দেখা যাবে এরিয়া ইন্টু লেংথ। তো এখান থেকে আমার কি দরকার? এ আই ডিভাইডেড বাই এ এফটা দরকার। তো তাইলে এ এফটাকে আমি যদি এদিকে নিচে নিয়ে আসি, তাইলে এটা হয়ে যাবে এ আই ডিভাইডেড বাই এ এফ ইকুয়াল টু, আর এল আইটাকে ওইদিকে নিয়ে গেলে হবে এল এফ ডিভাইডেড বাই এল আই। তো এল এফ বাই এল আই এটার ভ্যালু আমি জানি এখান থেকে 2, তাইলে 2টা আমি এখানে বসাই দিব, দিলাম বসাই 2। তাইলে এ আই বাই এ এফ এইটারও ভ্যালু আমরা জেনে গেছি। এল এফ বাই এল আই এটা ছিল 2, আবার এ আই বাই এ এফ এটার ভ্যালুও 2, মিলে হয়ে গেল 4। তো তাইলে দেখো তো আমি এখান থেকে কি লিখতে পারি? এইখান থেকে এখন লেখা যায় আর এফ বাই আর আই ইজ ইকুয়াল টু 4, আর এফ বাই আর আই ইকুয়াল টু 4। তো আর আইটাকে ওইদিকে মাল্টিপ্লাই করে দাও, আর এফ উইল বি ইকুয়াল টু 4 ইন্টু আর আই। এই জিনিসটাকে আরেকটু বেটার যদি বুঝতে চাই, তাইলে আমরা কিভাবে লিখবো জানো? 2 স্কোয়ার ইন্টু আর আই। কেন এটা এভাবে লিখলাম একটু পরে বলতেছি। আপাতত আমাদের আনসারটা হয়ে গেছে। বলছে না রোধ কত গুণ হবে, আমরা বলবো রোধ 4 গুণ হবে। তো এই 4টা কিসের স্কোয়ার? 2 এর স্কোয়ার হিসেবে লেখা যায় না? খেয়াল করো তো, এই যে এখানে তুমি দ্বিগুণ করছো, দ্বিগুণ মানে কি? 2 দিয়ে গুণ করা। তো এখানে যে নাম্বার, এখানে জাস্ট সিম্পলি সেটার স্কোয়ার হবে। তুমি যদি এখানে দৈর্ঘ্যটাকে মনে করো আমরা কেউ 3 গুণ করে দিলাম, তাইলে রোধ কত গুণ হয়ে যেত জানো? 3 স্কোয়ার টাইমস, তার মানে 9 টাইমস হয়ে যেত। তো এখানে যদি দৈর্ঘ্যকে তুমি টেনে 3 গুণ না, তুমি মনে করো 4 গুণ করে ফেলছো, 4 টাইমস, তাইলে এখানে 4 স্কোয়ার টাইমস হয়ে যেত, তার মানে এটা কত? 16 টাইমস হয়ে যেত। তো এখান থেকে যদি আমরা নর্মাল একটা ফর্মুলা ডেভেলপ করতে চাই, আমরা বলতে পারি এখানে যত গুণ হবে, এখানে যদি আমরা বলি যে n গুণ হবে, জাস্ট জেনারেল একটা লাইন ডেভেলপ করার জন্য, এখানে যদি n গুণ বলে, এখানে হবে n স্কোয়ার গুণ। এটা দিয়ে আমরা এমসিকিউতে সরাসরি আনসার বের করে ফেলতে পারবো। এটা এমসিকিউতে অ্যাপ্লিকেবল, ইট ইজ নট অ্যাপ্লিকেবল ইন কেস অফ কি ক্রিয়েটিভ, কারণ ক্রিয়েটিভে এরকম কোনো ফর্মুলা আমাদের বইতে ডেভেলপ করে দেখানো হয়নি। এটা জাস্ট আমরা একটা শর্টকাট টেকনিক ডেভেলপ করছি। কিসের জন্য? এই যে যাতে এমসিকিউ ডাইরেক্টলি আমরা আনসার করতে পারি। আমিও অবশ্যই এটা আরেকজন থেকে শিখছি, ঠিক আছে? তো তাইলে আমরা একজন থেকে আরেকজন এভাবে শিখবো। তো তাইলে এখানে 10 যদি বলে, তাইলে n গুণ হইলে তাহলে আমরা কি দেখব? রোধটাও তাইলে n স্কোয়ার গুণ হয়ে যাবে। তো এতটুকু পর্যন্ত বুঝছো কি না একটু বলো তো সবাই। ওহো, আবার ব্লার কাহিনী। আমার এখানে এই যে আমি আমার ফোন থেকে যে দেখতেছি না, আমিও তো তোমাদের মতো ভিউয়ার, এই ফোন থেকে একদম ক্লিয়ার, লাইক কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে কোনটাই যে বিজয় দে, তুমি এটা একক লিখলেন যে ভাই, এটা কোন এককের কথা বলছো? আমি আসলে বুঝি না, আমি আসলে অনেকক্ষণ পরে তোমাদের কমেন্টগুলো দেখতেছি। তো জুবাইদ লিখছে মোহাম্মদ
জুবায়েদ লিখছে স্যার যেগুলো মুছে ফেলছেন ওগুলা আবার বলেন। তো যেগুলা এখন কোনটা মুছে তো অনেকগুলোই ফেলছি। অসুবিধা নেই, রেকর্ড তো আছেই না, তো পরে আবার রিপ্লে করে তুমি দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, আগুন নিভে গেছে? আগুন জ্বালাইলো কে আবার? কি মুশকিল। আচ্ছা, শাকবের লেখছে স্যার প্লিজ আবার একটু বুঝাই দেন। জান্নাতুল নাইমা লেখছে স্যার আরেকবার একটু বোঝান। আর সাদিয়া শাহিন লেখছে বুঝছি। নাজিয়া লেখছে বুঝছি, ক্লিয়ার আছে, আপনি বুঝালে আমরা বুঝতে বাধ্য ভাইয়া। না, এটা আসলে বাধ্য না। এটা আসলে ডিপেন্ড করে, মাঝে মাঝে হয়তো বা একটু মিসকমিউনিকেশন হতেই পারে, তোমাদের মনোযোগ একটু অন্যদিকে চলে যাইতেই পারে। তো এটার জন্য কোনো সমস্যাই না, ঠিক আছে? এটার জন্য হয়তো বা মাঝে মাঝে হইতে পারে যে তোমরা বুঝো না। স্যার লাস্টটা একটু বলেন, অসুবিধা নেই। ওকে ওকে, আচ্ছা, তো তাইলে দেখো আমি একটু আরেকবার একটু বলি, ঠিক আছে? দেখো এখানে উম, হ্যাঁ, আমাদেরকে এখানে বলছি কি তারের দৈর্ঘ্যকে আমরা টেনে দ্বিগুণ করব। যদি আমরা না, এই টানা কথাটা যদি না থাকে তাহলে সিম্পলি এই যে দ্বিগুণ করছি না, রোধও কত গুণ হবে সেটার আনসার হবে এখানে যত গুণ সেটাই। এই যে দ্বিগুণ লিখছে না, তাহলে রোধও দ্বিগুণ হবে। যদি টেনে এই কথাটা না থাকে, দৈর্ঘ্যকে যদি সিম্পলি বলে দ্বিগুণ করছে, তাহলে তুমি বলবা রোধও দ্বিগুণ হবে। যদি বলে রোধ দৈর্ঘ্যকে যদি 3 গুণ করা হয় তাহলে রোধও 3 গুণ হবে। যখন টেনে এই ওয়ার্ডটা থাকবে না, ঠিক আছে? কিন্তু যদি কোথাও তুমি দেখো যে মানে দৈর্ঘ্যকে টেনে 3 গুণ করা হয়েছে, তাইলে কিন্তু এখন আর এটা আগের মতো কাহিনী নাই, ঠিক আছে? টেনে 3 গুণ করা মানে কি, এই যে একটা জিনিসকে যখন আমি টেনে লম্বা করে ফেলবো, ডেফিনেটলি এটা সাইডের থেকে চিকন হয়ে যাবে, মানে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা ছোট হয়ে যাবে। তা আমরা জানি রোধ শুধুমাত্র লেংথ দিয়ে যে ইফেক্টেড হয় তা না, লেংথের পরিবর্তন হইলে রোধে পরিবর্তন আসে। আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে যদি পরিবর্তন করো তাইলেও এখানে আসে কি, রোধের মধ্যে পরিবর্তন আসে। তার মানে এখন এই যে রোধটা শুধুমাত্র যে লেংথ দিয়ে ইফেক্টেড হবে তা না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে চেঞ্জ দিয়ে এটা ইফেক্টেড হবে। তো যে কারণে আসলে আমাদের এত ক্যালকুলেশন। তো এখানে আজ যে জিনিসটা আমার মনে হয় বাকি সব ক্যালকুলেশনই তোমরা হয়তো বা বুঝো, জাস্ট একটাই কনফিউশন হইতে পারে যে এই জিনিসটা যেটা বললাম যে ভলিউম সেম থাকে, এই জিনিসটা একটু সবাই মনে রাখবা। যখন আমরা নতুন কোনো ম্যাটেরিয়াল অ্যাড করব না, যেমন মনে করো তোমাকে 5 লিটারই একটা তেলের বোতল আনতে বললাম, তুমি 5 লিটারই তেলের বোতল আনলা, এখানে কতটুকু তেল আছে? 5 লিটার। এইটাকে মনে করো তুমি এখন আরেকটা পাত্রের মধ্যে ঢাললা, আগে যে শেপে ছিল লিকুইডটা এখন তার থেকে ডিফারেন্ট একটা শেপে আছে, কিন্তু এখানেও তো ঠিক 5 লিটার তেলই আছে, তাই না? তুমি কি এখানে নতুন কোনো তেল অ্যাড করছো, বা এখান থেকে কোনো তেল কি বাইরে ফালাই দিছো? না, ওই সেম 5 লিটার তেলকেই তুমি জাস্ট একটা ডিফারেন্ট শেপে নিছো। তো এখানেও আসলে এই যে টেন এই কথাটার মানেই হচ্ছে কি, আমরা নতুন কোনো ম্যাটেরিয়াল অ্যাড করব না, যেটা আছে সেটাকে নিয়ে আমরা টানাটানি করব, ঠিক আছে? তাইলে আমাদের আয়তন বা ভলিউম এটা কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? আমাদের আয়তন বা ভলিউম এটা কি থাকবে? সেম থাকবে। এই জিনিসটা ইউজ করে আমরা এআই বাই এএফ এই জিনিসটার ভ্যালু বের করব। এটার ভ্যালু যদি বের করতে পারি তাহলে আসলে এখানে এই রিলেশনটা বের করাটা ইজি হয়ে যায়। তো ফাইনালি আমরা যেটা দেখলাম, এই যে আমরা এখানে পাই কি এল এফ বাই এল আই, এটার ভ্যালু হচ্ছে 2, আবার এআই বাই এএফ এটার ভ্যালু আমরা পাই 2। তো 2 ইন্টু 2 যদি আমরা করি তাইলে এটা পাই আমরা 4, ঠিক আছে? তাইলে আর এফ বাই আর আই ইকুয়াল টু 4, এই কথাটাই আমি এখানে লিখছি। এই আর আইটাকে ক্রস মাল্টিপ্লাই করলে আমরা পাবো আর এফ ইকুয়াল টু 4 ইন্টু আর আই। তার মানে কি, ইনিশিয়ালি রোধ যতটুকু ছিল, আই মানে ইনিশিয়াল মানে শুরুর কথা, শুরুতে রোধ যতটুকু ছিল এখন তার 4 গুণ হয়ে যাবে। তার মানে টেনে যখন তুমি দৈর্ঘ্যকে 2 গুণ করবা তখন আমার এখানে রোধটা কত গুণ হয়ে যাবে? 4 গুণ। তো এই লেংথকে আমরা যত গুণ করি, দ্বিগুণ মানে কি 2 গুণ। তো এই 4টা কোথা থেকে আসে? যে 2 এর স্কয়ার থেকে আসে। তো এইটাকে একটা রিলেশন হিসেবে আমি দেখাতে যাচ্ছিলাম, যদি এখানে আমরা কি করতাম, এটাকে মনে করো 3 গুণ করছি, ঠিক আছে? দৈর্ঘ্যকে 3 গুণ যদি করতাম তাইলে এই 4 এর জায়গায় আমরা 9 পাইতাম, বিকজ 3 এর স্কয়ার হচ্ছে 9। আবার যদি তুমি 4 গুণ করো মানে 4 গুণ করো, তাইলে 4 এর স্কয়ার কত? 16 অথবা 16, ঠিক আছে? তো এটা 16 টাইমস হয়ে যেত। মানে এখানে যত গুণ হবে তার স্কয়ার টাইমস আমার রোধটা চেঞ্জ হবে। তো এটা আমরা এমসিকিউ হিসেবে বলে দিতে পারবো, যদি একটি তারের দৈর্ঘ্যকে টেনে আমরা 5 গুণ করছি। দেখো এমসিকিউতে যদি এই কোয়েশ্চেনটা আসে, একটি তারের দৈর্ঘ্যকে টেনে তুমি 5 গুণ করলা, তাহলে এটা রোধ কত গুণ হবে? আমরা আনসার ডিরেক্টলি বলে দিতে পারবো, এই 5কে স্কয়ার করো, 5কে স্কয়ার করলে কত হয়? 25 হয় না? তো রোধ 25 গুণ হবে, 25 গুণ হয়ে যাবে।
এই জিনিসটা শেখানোটাই মেইন টার্গেট ছিল। এগুলো আসলে তোমাদের খুব একটা পরীক্ষায় এভাবে সলভ করতে হবে না, এটা জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য দেখাইলাম যে এইভাবে আসলে আমরা এই জিনিসটা করতে পারি। সো এবার বুঝছো নাকি একটু দেখো, সবাই একটু আমাকে জানাও। ওকে, ক্লিয়ার আছে এখন? আচ্ছা, মেবি আমাদের নেট, হ্যাঁ ক্লিয়ার, আমার এখানে আসলে ক্লিয়ার দেখাচ্ছে। তো চলো আমরা পরেরটাতে যাই। মোস্তাফিজ খুব ভালোভাবে বুঝছো মনে হয়, ও লেখছে অসাধারণ। ওকে, তো এইগুলো আসলে জিনিসটা কি জানো, যদি লাইভ ক্লাসে কখনো মনে হয় যে একটু তাড়াতাড়ি চলে গেছি, বুঝতে একটু সমস্যা হয়েছে, পরে প্লিজ ওই পার্টটা রেকর্ডিং থেকে আরেকবার একটু দেখে নিবা, একটু পজ দিয়ে দিয়ে শুনবা। প্রতিটা কথা যখন বলি বলা শেষে পজ দিয়ে একটু চিন্তা করবা, স্যার এটা কি বললো, রিয়েলাইজ করবা, নিজেকে বুঝাবা। যদি নিজেকে না বুঝাইতে পারো অবশ্যই আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবা। ঠিক আছে, নিজেকে বুঝাইতে হবে, নিজেকে এক্সপ্লেন করতে হবে যে এটা আসলে এই কারণে এরকম হয়েছে, কোনটার ভ্যালু কোথায় কি জন্য বসাচ্ছি, এই জিনিসগুলো নিজেকে এক্সপ্লেন করতে পারতে হবে। আচ্ছা ঠিক আছে, তো রোদ বিষয়ক আমাদের কান্নাকাটি এতটুকু পর্যন্ত। আচ্ছা, হুম, এবার আসো আমরা ওই যে যে তুল্যরোধের যে বিষয়টা আমরা কতদিন পড়ছিলাম, কতদিন না অ্যাকচুয়ালি তোমাদের আগের যে লাইভ ক্লাসগুলোতে আমি বলছি যে তুল্যরোধের বিষয়টা আমি তোমাদেরকে দেখাইছিলাম কিভাবে তুল্যরোধ বের করতে হয়। ফার্স্ট অফ অল আমরা দেখছিলাম যে দুইটা রোধ শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে সেটা আমরা বুঝতে পারি, সেটা বোঝার টেকনিকটা আমি ডিসকাস করছি, আজকে আর ওটা রিপিট করবো না। তো মনে করো আমরা শিখে গেছি যে আমরা জানি কিভাবে বের করতে হয়, এটা শ্রেণীতে আছে নাকি সমবায় আছে সেটা আমরা বের করতে পারি। এবং বের করার পর আমরা তুল্য রোধটাও এখান থেকে মনে করো বের করতে পারি। এই পার্টটুকু যেহেতু আমি অলরেডি পড়াই ফেলছি, আমি ধরে নিচ্ছি যে এই পার্টটুকু জেনে তারপরে যেটা করানোর কথা আমি এখন সেখান থেকে করাবো তোমাকে, ঠিক আছে? তো তাহলে চলো আমরা একটু দেখি। ওকে, তো শ্রেণী সমবায়, কেউ যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো, আমি আজকে ক্লাসের আগে একটা পোস্ট দিছি গ্রুপে, সেই পোস্টটা একটু দেখবা, ওখানে লেখা আছে তুল্যরোধ লেকচার 1, তুল্যরোধ লেকচার 2, এই দুইটা লেকচার দেখলে ইনশাআল্লাহ তুল্যরোধের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে শ্রেণী সমবায়, আরেকটা হচ্ছে সমান্তরাল সমবায়, মানে সংযোগ আর কি, সমান্তরাল সংযোগ। আমরা সমবায় না সংযোগ লিখি। তো এই দুইটার ক্ষেত্রে কি কি ডিফারেন্স, কি কি সেম থাকে আর কি কি ডিফারেন্স হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে একটা সিরিজ সার্কিট ড্র করি। সিরিজ সার্কিট হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা সিরিজ সার্কিট যেখানে দুইটা রোধ কানেক্টেড। আচ্ছা, আমার মাথায় না আগে ছোট যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমার মাথায় একটা কোশ্চেন আসতো, এই যে রোধগুলা, হুম, সবাই বলে কি রোধের কারণে ইলেকট্রিসিটির ফ্লো হইতে সমস্যা হয়, এবং এটার কারণে আরো নানা সমস্যা হয় যেগুলো আমরা সামনে ডিসকাস করব, ওই যে তাপ শক্তি উৎপন্ন হয়, গরম হয়ে যায়, তো এই জিনিসগুলো হয়। তাই আমি ভাবতাম তো তাইলে রোদ এগুলো কানেক্ট করে কিসের জন্য, রোদ এগুলো কি দরকার? বেসিক্যালি এই রোদগুলা যে আমরা বাইরে থেকে এক্সট্রা কোনো রোদ ফিক্স করতেছি তা না, এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস। যেমন মনে করো আমরা আমাদের বাসায় একটা বাল্ব ফিক্স করলাম, ঠিক আছে, একটা বাল্ব একটু এভাবে ফিক্স করলাম। আমার ড্রয়িং খুব ভালো তো এই কারণে আবার বলে না দিলে কেউ বোঝে না যে আসলে কি ড্র করছি, যাই হোক। তো এই যে আমি একটা বাল্ব ফিক্স করলাম না, এই বাল্বের মধ্য দিয়ে যখন আমার এই ইলেকট্রিসিটিটা ফ্লো হবে, এই যে বাল্বটা একটা রোধ অফার করবে না, একটা রেজিস্ট্যান্স অফার করবে না, এই সেই রেজিস্ট্যান্সটাই মূলত আমি এখানে বসাই। আবার মনে করো শুধুমাত্র তুমি যে বাল্বে ফিক্স করছো তা না, এখানে মনে করো তুমি একটা টিভিও লাগাই দিছো, একটা টিভি। তো এই টিভিটারও তো একটা রোধ আছে, সেটাকে আমরা আর টু হিসেবে দেখাই। তো তাইলে আমরা R1 R2 যদি খুলে ফেলি, এটার মানে কি জানো, তুমি লাইট আর টিভি খুলে ফেলছো। তো লাইট আর টিভি যদি খুলে ফেলো তো তাহলে তুমি করবেটা কি, তোমার তো এগুলো দরকার তাই না? তার মানে এই জিনিসটাই হচ্ছে রোধ। যাই হোক, এটা আমার হয়তো আমি একটু বোকা দেখে আমার একটু একটু এই মনে কোয়েশ্চেনটা আসছিল। তো যাই হোক, ওকে, তো এখানে এটা হচ্ছে কি শ্রেণী সংযোগ, ঠিক আছে। আর ওইদিকে আমরা একটা দেখবো সমান্তরাল সংযোগ। R1
R2। ঠিক আছে, তো তাইলে দেখো আমরা জানি পজিটিভ প্রান্ত থেকে আমাদের ইলেকট্রিসিটি ফ্লো হওয়া শুরু হয়। তো এখান থেকে যে এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। তো ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে আই অ্যামাউন্টের কারেন্টটা বের হবে। দেখো তো আই অ্যামাউন্টের কারেন্টটা পুরোটা যে ঘুরে আসবে একটাই মাত্র পাথ, একটাই মাত্র রাস্তা ওর কাছে। কোথাও গিয়ে যে ও ডিভাইড হয়ে দুই দিকে চলে যাবে এরকম কোনো উপায় নেই, ঠিক কিনা? এখানে দেখা যাচ্ছে রাস্তা একটাই, তো এই কারণে কারেন্টটা ডিভাইড হওয়ার সুযোগ পায় না, কারেন্টটা সেমই থাকে সব সময়। তার মানে R1 এর মধ্য দিয়ে আই কারেন্ট প্রবাহিত হয়, আবার R2 এর মধ্য দিয়েও সেম আই অ্যামাউন্টের কারেন্টই প্রবাহিত হয়। তো তাইলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কারেন্ট রিমেইন সেম। কারেন্ট মানে হচ্ছে তড়িৎ প্রবাহ সেম থাকে, কারেন্ট সেম। আমি আসলে ইংলিশে লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে দেখে আমি এখানে এটা লিখে ফেলছি আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে খেয়াল করি, এখানে আসলে কারেন্টটা কি সেম থাকবে? আমাদের এই পজিটিভ প্রান্ত থেকে কারেন্টটা কি হবে? বের হবে। এইটা বের হয়ে এতটুকু পর্যন্ত, এই পয়েন্টে আসা পর্যন্ত কোনো সমস্যা নাই, বিকজ এতটুকু আসতে একটাই রোড, ও নিশ্চিন্ত মনে আসতে থাকবে। কিন্তু এখানে আসার পরে ও কনফিউজড হয়ে যাবে, কারণ ও সামনে এখন দুইটা রাস্তা, একটা যে রাস্তা তা না। সে চাইলে এদিক দিয়ে চলে যেতে পারে উপরের দিক দিয়ে, আবার চাইলে নিচের দিক দিয়েও চলে যেতে পারে। তো এই বিষয়টাকে আমি আসলে কিভাবে বুঝি জানো? ওই যে তোমাদেরকে বলছিলাম না, একটা রোডের কথা চিন্তা করবা, একটা রোড আর কারেন্টটাকে মনে করবে একটা কতগুলা গাড়ি, ঠিক আছে? তো মনে করো এই যে এখান থেকে কতগুলা গাড়ি বেরিয়েছে, কতগুলা গাড়ি এখানে এসে এই পয়েন্ট পর্যন্ত আসবে। আসার পর যখন দেখবে দুই সাইডে দুইটা রোড এবং দুই সাইডে কিছু ট্রাফিক জ্যাম আছে, রোডগুলাকে আমি মনে করি ট্রাফিক জ্যামের মতো। তো তাইলে কি হবে, কিছু কিছু গাড়ি চলে যাবে ওই দিকে, কারণ তাদের কাছে মনে হবে হয়তো ওই দিক দিয়ে একটু জাম কম হইতে পারে। আবার দেখা যাবে বাকি কতগুলোর কাছে মনে হবে যে এই দিক দিয়ে একটু জাম কম, তো আমি এই দিক দিয়ে যাই। তাইলে দেখা যাচ্ছে গাড়ির অ্যামাউন্ট টোটাল প্রথমে যত আসছিল এই পয়েন্টটাতে এসে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো গাড়িটা কি রিপ্রেজেন্ট করে? কারেন্ট। তো তাইলে কারেন্টটাও এই পয়েন্টে এসে কি হয়ে যাবে, দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। তো মনে করো একটা I1 অ্যামাউন্টের কারেন্ট ওইদিকে চলে গেল এবং I2 অ্যামাউন্টের কারেন্ট এদিক দিয়ে চলে গেল। তো এই I1 I2 এখানে গিয়ে এসে আবার এই পয়েন্টে যখন I1 আর I2 অ্যাড হবে, দোনোটা I মিলে আবার ব্যাক আসবে। তো এই জিনিসটা একটু মনে রাখতে হবে, একটা ব্যাটারি থেকে যতটুকু কারেন্ট বের হয় আবার ঠিক ততটুকু কারেন্টই এখানে ব্যাক আসে। মাঝখানে হয়তো বা তারা মানে অনেক নাচ গানা করে, অসুবিধা নেই। তো ফাইনালি কিন্তু আবার ওই কি আই অ্যামাউন্ট হয়ে ব্যাক আসবে। তো তাইলে এইখানে তোমরাই আমাকে বলো যে এখানে কারেন্টটা কি সেম থাকতেছে? লিখো দেখি, কারেন্টটা কি সেম থাকতেছে? আচ্ছা, এখানে তানজিলা বিথি লিখছে RF/R = 4 না লিখে 2 স্কোয়ারে লিখলে ভালো হতো না? আমি কিন্তু পরে কিন্তু 2 স্কোয়ারে লিখছিলাম, জাস্ট একটা লাইন নিচেই 2 স্কোয়ার লিখছিলাম। আমি কিন্তু ওখানে পরে, তুমি বোধহয় পরের লাইনটা খেয়াল করো নাই, তো সেটা একটু তুমি আবার মানে যে ইমোজি দিছো সেটাতে বোঝা যাচ্ছে তুমি অনেক চিল্লে চিল্লে বলতেছো। চিল্লে বলার দরকার নাই, হয়তোবা আমি অনেকক্ষণ ধরে তোমার এটা দেখি নাই দেখে তুমি এখন বলতেছো। যাই হোক, তো এখানে যেটা হচ্ছে আমি কিন্তু পরে ওই 4টাকে 2 স্কোয়ার হিসেবে লিখেই দেখাইছি, ঠিক আছে? হ্যাঁ, তুমি ওইটা কারেক্টই বলছো। 4 না লিখে ডাইরেক্ট 2 স্কোয়ারে যদি লিখি তাহলে হয়তো বা শুরু থেকে তোমরা একটু বেটার বুঝতা। ওকে, তো এটা আমি পরবর্তীতে যখন পড়াবো ইনশাল্লাহ এটা মাথায় রাখবো। তো তাইলে এখানে দেখা যাচ্ছে কি কারেন্ট কিন্তু সেম অ্যামাউন্ট R1 R2 এর মধ্য দিয়ে ফ্লো হচ্ছে না, ঠিক আছে? এটা গিভেন দ্যাট R1 R2 নট ইকুয়াল। যদি R1 নট ইকুয়াল টু R2 হয় তাহলে আমাদের কি হবে, I1 আর I2 এরাও সেম হবে না। তখন দেখা যাচ্ছে কি কারেন্ট কিন্তু আর সেম থাকতেছে না, এখানে কি হচ্ছে, কারেন্ট ডিভাইড হয়ে যাচ্ছে। কারেন্ট নট সেম, গেটস ডিভাইডেড। তো এই যে কারেন্টটা ডিভাইড হয়ে যায়, এইখান থেকে আমরা একটা জিনিস শিখবো যে এই ডিভিশনটা আসলে কিভাবে হবে। আমরা জানতে চাই যে এখান থেকে যতটুকু কারেন্ট গেল এই কারেন্টের কতটুকু ওইটার মধ্যে দিয়ে যাবে আর কতটুকু এটার মধ্যে দিয়ে যাবে, সেটা আমরা জানতে চাই। তো সেটার জন্য আসলে একটা ল ডেভেলপ করা হয়েছে, সেটাকে বলা হয় কারেন্ট ডিভাইডার ল, CDL, কারেন্ট ডিভাইডার ল, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা ভোল্টেজের ব্যাপারে কি বলতে পারি, এই কারেন্ট ডিভাইডার লটা বুঝতে হলে আমাদের ভোল্টেজের ব্যাপারে জিনিসটা বুঝতে হবে। খেয়াল করো তো, এই যে R1 এটা কিন্তু সরাসরি ব্যাটারির সাথে কানেক্টেড। এই যে R2 এটাকে যদি আমরা ভুলে যাই, মনে করো এটা এখন নাই, তাহলে দেখো তো R1 এটা কিন্তু এই যে এদিক দিয়ে ডাইরেক্ট ব্যাটারির সাথে কানেক্টেড, আবার এই দিক দিয়েও ডাইরেক্ট ব্যাটারির সাথে কানেক্টেড। তার মানে ব্যাটারির যে ভোল্টেজ ডিফারেন্স ঠিক সেম ভোল্টেজ ডিফারেন্স এটার থাকবে।
আবার R1 কে যদি ভুলে যাই তাহলে কি হবে, R2 এটা কিন্তু ব্যাটারির সাথে ডাইরেক্ট এদিকে কানেক্টেড, আবার এদিকেও ব্যাটারির সাথে ডাইরেক্ট কানেক্টেড। তার মানে ব্যাটারির যে ভোল্টেজ ডিফারেন্স ঠিক একই ভোল্টেজ ডিফারেন্স R2 এর দুই সাইডেও থাকবে, রাইট? আমরা তো জানি যে মানে ওই যে নোডাল অ্যানালাইসিসটা দেখাইছিলাম তোমাদেরকে, জানি না তোমাদের মনে আছে কিনা, ওই তুল্য রোধের লেকচারটাতে আছে। তো ওখানে আমরা দেখছিলাম ব্যাটারির একটা প্রান্তকে আমরা এ ধরি আর একটা প্রান্তকে বি ধরি, এবং এ পয়েন্টটা কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ হয়, যতক্ষণ পর্যন্ত কোনো রেজিস্ট্যান্স না আসে, ঠিক আছে? তো তাইলে দেখা যাচ্ছে এই যে এইখানে যে নোড, এখানেও ঠিক সেম নোড থাকবে। আচ্ছা যাই হোক, আমি বোধ হয় অফ ট্র্যাক চলে যাচ্ছি, তো আবার বলি জিনিসটা, যেটা হচ্ছে R1 এটার বিভব পার্থক্য অথবা ভোল্টেজ ডিফারেন্স কতটুকু হবে, ব্যাটারির ইকুয়াল, কারণ এটা ব্যাটারির সাথে ডিরেক্টলি কানেক্টেড। আবার দেখা যাচ্ছে R2 এটার ভোল্টেজও সেম হবে, এই যে ব্যাটারির ইকুয়াল। কেন? কারণ এটাও ব্যাটারির সাথে ডিরেক্ট কানেক্টেড। তো এখানে যেটা দেখা যাচ্ছে ভোল্টেজ সেম থাকে। তো এতটুকু আসার পরে অনেকেই বলে যে মানে তাইলে সিরিজের ক্ষেত্রে কি হয়। খেয়াল করো তো, সিরিজে কিন্তু ভোল্টেজটা আমরা সেম বলতে পারবো না। কেন? কারণ কেউই আসলে ব্যাটারির সাথে ডিরেক্ট কানেক্টেড না। তুমি হয়তো বলতে পারো ভাই এখানে R1 তো দেখতেছি ডাইরেক্ট কানেক্টেড, শুধুমাত্র একটা প্রান্ত কানেক্টেড থাকলেই হবে না, আর একটা প্রান্ত ডিরেক্ট কানেক্টেড থাকতে হবে। তো এই প্রান্তটা কিন্তু দেখা যাচ্ছে ডিরেক্টলি কানেক্টেড না, বিকজ মাঝখানে এই জিনিসটা আবার ডিস্টার্ব দিয়ে ফেলছে। আবার R2 এর ক্ষেত্রে দেখা যায় R2 এদিক দিয়ে ডিরেক্টলি কানেক্টেড, কিন্তু এদিক দিয়ে আবার দেখা যাচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে, সো ডিরেক্টলি কানেক্টেড না, যেটা আমরা এইটার ক্ষেত্রে বলতে পারি যে R1 এদিকে ডিরেক্টলি কানেক্টেড, ওই দিকেও ডিরেক্টলি কানেক্টেড, আর R2 আবার এদিক দিয়ে সরাসরি কানেক্টেড, এদিক দিয়েও সরাসরি কানেক্টেড, যেই কারণে ওদের ভোল্টেজটা সেম থাকবে। কিন্তু এখানে ভোল্টেজটা সেম থাকবে না, ভোল্টেজ অথবা তড়িৎ বিভব পতন যেটাকে বলি আমরা, ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ নট সেম। তো এটা সেম হবে না, এখানে কি হয়ে যাবে, গেটস ডিভাইডেড। ওখানে কারেন্ট যেরকম ডিভাইড হয়ে যাচ্ছিল, এখানে ভোল্টেজ, এটা আসলে বিভব পতনটা ডিভাইডেড হয়ে যাবে, দুইটার মাঝখানে ডিভাইড হয়ে যাবে। এটার জন্য একটা হবে সেটা V1, আর এখানে আরেকটা হবে সেটা হচ্ছে কি আমাদের V2। তো এইটা আমরা আবার কিভাবে ক্যালকুলেট করতে পারি, সেটার জন্য আমাদের একটা ল আছে, সেটা হচ্ছে VDL। বুঝতেই পারতেছো সেটা কি, ভোল্টেজ ডিভাইডার ল, ঠিক আছে? তো আমরা সিরিজ আর এই প্যারালাল কানেকশনের জন্য এই দুইটা জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করব। তো মনে রাখবা, ভোল্টেজ ডিভাইডার ল দিস ইজ অ্যাপ্লিকেবল ফর সিরিজ কানেকশন, অ্যান্ড দিস কারেন্ট ডিভাইডার ল ইট ইজ অ্যাপ্লিকেবল ফর প্যারালাল কানেকশন, ঠিক আছে? কারণ কারেন্ট ডিভাইড হবে কখন, যখন যাওয়ার জন্য মোর দ্যান ওয়ান ওয়ে থাকবে। তো প্যারালাল কানেকশনে আমাদের মোর দ্যান ওয়ান ওয়ে থাকে, সেই কারণে কারেন্ট ডিভাইডার ল ওইটার জন্য অ্যাপ্লিকেবল। কারেন্ট ডিভাইডার ল এখানে অ্যাপ্লিকেবল না, কারণ এখানে কারেন্ট ডিভাইড হচ্ছে না, কারেন্ট সেমটাই থাকতেছে ফুলটা জুড়ে, ঠিক আছে? তো আসো এখন আমরা এই ডিভাইডার লটা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এটা একটু মুছে ফেলি। আচ্ছা, তো খেয়াল করো এখানে আমরা কি বলতে পারি, এই যে এটার মধ্য দিয়ে V1 আমরা ওহমস ল থেকে কি জানি বলতো, ওহমস ল থেকে যেটা জানি সেটা আমরা এখানে ইউজ করব, সেটা হচ্ছে V = IR, ঠিক কিনা? আমরা জানি ওহমস ল থেকে V = IR। তো সেটা যদি আমরা R1 এর জন্য অ্যাপ্লাই করি, দেখো তো V = IR1 হবে, এবং V2 এর জন্য আমরা লিখতে পারবো IR2, ঠিক কিনা? কারণ এখানে আইটা সেম থাকবে, কারণ আইটা কিন্তু ডিভাইড হচ্ছে না। R1 এর মধ্য দিয়েও আই কারেন্ট ফ্লো হয়, R2 এর মধ্য দিয়েও আই কারেন্ট ফ্লো হয়, কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স, এই যে ভোল্টেজ যদি ডিফারেন্ট হবে এটা তো জানি। তো এটা খুবই সিম্পল আসলে, দেখো আই যদি সেম থাকে আর R1 R2 যদি ডিফারেন্ট হয়, তো তাইলে এদের মাল্টিপ্লিকেশন করলে যে জিনিসটা আমরা পাবো সেগুলো তো ডিফারেন্ট হবেই। ফর এক্সাম্পল একটা নাম্বার দিয়ে যদি বুঝাই, মনে করো 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। তো রেজিস্ট্যান্স প্রথমটা হচ্ছে 3 ওহম, পরেরটা হচ্ছে 6 ওহম। তো তাইলে দেখো তো এই দুইটা মাল্টিপ্লাই করলে এখানে হবে 15, তাইলে V1 হবে 15, আবার এখানে যদি মাল্টিপ্লাই করো এটা হবে 30। তো তার মানে আইটা সেম রাখার পরেও যদি আর এর ডিফারেন্স হয়, তাহলে কিন্তু দেখা যাবে কি আমাদের ভোল্টেজ যে ড্রপটা হবে সেটা দুইটার ক্ষেত্রে ডিফারেন্ট হবে। আচ্ছা, তো এটা নাম্বার জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম, যাতে একটু তোমাদের বুঝতে বা রিয়েলাইজ করতে একটু ইজি হয়, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, I = R1টা যদি নিচে চলে আসে তাইলে V1 / R1। আবার এখানেও I = আমরা কি লিখতে পারি, R2টা যদি নিচে চলে আসে V2 / R2, এটাও I এর ইকুয়াল, আবার এখান থেকেও I এর ইকুয়াল এটা পাওয়া যায়। তো ঠিক একইভাবে শুধুমাত্র দুইটা রেজিস্ট্যান্সের জন্য আমরা এখানে দেখাইছি, যদি দুইটা রেজিস্ট্যান্স না আরও অনেকগুলো রেজিস্ট্যান্স থাকে তাইলে আমরা সেমভাবে লিখতেই থাকবো।
ইট উইল কন্টিনিউ আপ টু ইনফিনিটি। যদি 100টা রেজিস্ট্যান্স লাগাও তাহলে V4 V5 V6 V7 এভাবে করতে করতে ইউ উইল কন্টিনিউ আপ টু V100। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের কি ভোল্টেজ ডিভাইডার ল। ঠিক আছে, এই যে এটা দিয়ে আমরা অনেক প্রবলেম সলভ করবো ইনশাআল্লাহ, যেটা তোমাদের আবিদ ভাইয়া তোমাদেরকে দেখাবে কালকে বা যখনই ও ক্লাস নিতে পারে, খুব সম্ভবত কালকেই ক্লাস নিবে। তো সেই ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ এই রিলেটেড প্রবলেম তোমরা সলভ করবা। ঠিক আছে, আচ্ছা এবার আসো কারেন্ট ডিভাইডার লটা একটু দেখার চেষ্টা করি। কারেন্ট ডিভাইডার লতে আমাদের কি হবে, আমরা জানি এখানে ভোল্টেজ সেম থাকে, কারণ ব্যাটারির সাথে ডাইরেক্ট কানেক্টেড না, এটার যতটুকু ভোল্টেজ ড্রপ এটারও তার সেম ভোল্টেজ ড্রপ। তো তাইলে V1 V2 হবে না, এখানে V সেম থাকবে, কিন্তু কারেন্টটা ডিভাইড হয়ে যায়। R1 এর মধ্য দিয়ে I1 কারেন্ট ফ্লো হয়, তাইলে এটা হবে I1 R1, এবং R2 এর মধ্য দিয়ে I2 অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হয়, তাইলে এটা হবে I2 R2। ঠিক কিনা? তাইলে এখান থেকে এটাও যেহেতু V এর ইকুয়াল, এটাও যেহেতু V এর ইকুয়াল, তাইলে আমরা কি লিখতে পারি, V ইকুয়াল টু I1 R1 ইকুয়াল টু I2 R2। ঠিক একইভাবে এখানে যেরকম আমরা পরে আরও অনেকগুলো চাইলে কানেক্ট করতে পারি। তো মনে করো এখানে আরও একটা যদি প্যারালাল কানেকশানে থাকে, তাইলে সেটার জন্য হয়ে যাবে I3 R3। তো শুধু তিনটা কেন, যদি 100টাও কানেক্টেড থাকে তোমরা লিখতে পারবা I4 R4 I5 R5 I100 R100। ইউ ক্যান কন্টিনিউ আপ টু ইনফিনিটি, যতগুলা মন চায় ততগুলো অ্যাড করতে পারবা। তো এই যে এই পার্টটা, এটাই হচ্ছে আমাদের কারেন্ট ডিভাইডার ল। কারো যদি এসব ডিরাইভেশন, এই যে ফর্মুলাগুলোর ডিরাইভেশনে যদি বুঝতে কোনো অসুবিধা থাকে প্লিজ আমাকে এখনই জানাও, বিকজ কালকে এগুলোর প্রবলেম সলভ করবা তোমরা। ঠিক আছে, সাজ্জাদ লেখছে আলহামদুলিল্লাহ ভালো করে বুঝছি। আচ্ছা, তানজিলা লেখছে ভাইয়া দুই প্রান্তে প্লাস মাইনাস দেয় কেন? কারণ এটা ব্যাটারি, তোমরা পেন্সিল ব্যাটারি ইউজ করছো হবে, তাই না? তোমরা বাসায় এই যে রিমোট বা যেটাতে পেন্সিল ব্যাটারি ইউজ করো, একটা পজিটিভ প্রান্ত থাকে একটা নেগেটিভ প্রান্ত থাকে। তো তোমার কোয়েশ্চেনটা হচ্ছে কেন একটা পজিটিভ আর একটা নেগেটিভ? কারণ এটা আসলে তোমরা এসএসসি লেভেলে অথবা স্থির তড়িৎ চ্যাপ্টারেও যদি তোমরা পড়ে থাকো, এই যে ক্যাপাসিটর নামে একটা জিনিস পড়ছো হবে তোমরা। ক্যাপাসিটর, এটাকে বাংলায় আসলে কি জানি বলে, ক্যাপাসিটর ওই যে যেটা এই যে সমান্তরাল দুইটা পাত থাকে, তারপর একটা থেকে আমরা ইলেকট্রন নিয়ে যাই, তো তাইলে এটা পজিটিভলি চার্জড হয়। আবার যে ইলেকট্রনগুলো নিয়ে যায় আবার ওগুলা এখানে যদি জমা করি তাহলে দেখা যায় এটা নেগেটিভলি চার্জ হয়। তো এইটাই হচ্ছে মূলত একটা ব্যাটারি, এটাকে আমরা চার্জ স্টোর করি, এটাকে বাংলায় কি যেন বলে, আমি ভুলে গেছি আসলে। এটাই হচ্ছে মানে ওই যে আমরা চার্জ দেই না, আমরা মোবাইলকে যে চার্জ করি না, সেটা আমরা বেসিক্যালি এটা করি যে একটা পজিটিভ প্রান্ত ওখান থেকে ইলেকট্রন নিয়ে ফেলি, আর যে নেগেটিভ প্রান্ত ওখানে ইলেকট্রন জমা করি। তো পরে যখন আমরা ফোনটা চালাই তখন বেসিক্যালি এই দুইটার মধ্যে একটা কানেকশন এস্টাবলিশ হয়। তো নেগেটিভগুলো আবার এখানে চলে আসতে থাকে, নেগেটিভ এক্সট্রা যে নেগেটিভগুলো আছে ওগুলো এখানে ফ্লো হয়ে পজিটিভগুলোকে এসে ব্যালেন্স করতে থাকে। যখন সবগুলা নেগেটিভ এসে পজিটিভ সবগুলোকে ব্যালেন্স করে ফেলবে, তার মানে এই ব্যাটারিটা ডেড, মানে ব্যাটারিটা এখন আবার চার্জ করতে হবে। যদি রিচার্জেবল ব্যাটারি হয় তাহলে আবার ব্যাটারিটা চার্জ করতে হবে, আর না হলে ব্যাটারির চার্জ শেষ বলি আমরা, বলি না মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, মোবাইলটা যতক্ষণ চালাবা ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকে, এই যে এদিক থেকে আসতে থাকে। তো যখন এবার মোবাইল আবার তুমি চার্জে লাগাবা তখন আবার কি করবা, এই কানেকশনটা মনে করো আমরা অফ, তো তাইলে এখান থেকে আবার ইলেকট্রন নিয়ে যাব, আবার এটা পজিটিভলি চার্জ, ওইখানে আবার ইলেকট্রন দিব, তারপর আবার নেগেটিভলি চার্জ। আবার যখন তুমি ফোন চালাবা এই কানেকশনটা এস্টাবলিশ, তো তাইলে আবার দেখা যাবে এটা আসলে যাই হোক ক্যাপাসিটর পড়াইতে গেলে ডিটেলসে বুঝতাম। তো যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই যে কোনো একটা ব্যাটারির দুইটা প্রান্ত থাকে, একটা যেখানে ল্যাক অফ ইলেকট্রন থাকে, ইলেকট্রন কম থাকে প্রোটন বেশি থাকে, তো সেটা হবে পজিটিভ। আর আরেকটা প্রান্ত থাকে যেখানে ইলেকট্রন বেশি থাকে, সেটা হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্ত। তো এই কারণে আসলে যখনই আমরা একটা ব্যাটারি দেখি, সেই ব্যাটারির অবশ্যই একটা পজিটিভ প্রান্ত থাকতে হবে, একটা নেগেটিভ প্রান্ত থাকতে হবে। কারণ পজিটিভ আর নেগেটিভ এটা যদি না হয় তাহলে তো এখানে পোটেনশিয়াল ডিফারেন্স হবে না, বিভব পার্থক্য হবে না। আচ্ছা, ফারিহা তাহসিন একটা কোশ্চেন করছিল, আমি সেটা এখন মাত্র দেখলাম। স্যার রেজিস্ট্যান্সের সাথে স্পেসিফিক রেজিস্ট্যান্সের রিলেশনটা বুঝাই দিবেন? অবশ্যই বুঝাবো, কোনো অসুবিধা নেই। খেয়াল করো, রেজিস্ট্যান্স আর স্পেসিফিক রেজিস্ট্যান্স দোনোটা ইকুয়াল হয়ে যায়। কখন ইকুয়াল হয়? যখন ওই অবজেক্টটার ব্যাপারে আমি দুইটা ইনফরমেশন বলে দিব। লেংথ ইউনিট হইতে হবে, একক
দৈর্ঘ্য বিশিষ্ট এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও একক হইতে হবে। যখন এই দুইটা জিনিস তুমি স্পেসিফিক করে দিবা তখনই তোমার রেজিস্ট্যান্সটা হয়ে যাবে স্পেসিফিক রেজিস্ট্যান্স। মানে এখানে কিছু জিনিস স্পেসিফিক্যালি মেনশন করা, এটা হইতে হবে, তখনই তুমি ওই রেজিস্ট্যান্সটাকে স্পেসিফিক রেজিস্ট্যান্স বলতে পারবা। তো তার মানে স্পেসিফিক রেজিস্ট্যান্সটা রেজিস্ট্যান্সের ইকুয়াল, এটা একটা রেজিস্ট্যান্স, কিন্তু কিছু কন্ডিশন মেনটেন করতে হয় এখানে। সেটা হচ্ছে কি, লেংথ 1 হইতে হবে, এরিয়া 1 হইতে হবে। আচ্ছা, আচ্ছা, জান্নাতুল নাইম লাগছে স্যার আপনার গল্পটা কখন বলবেন বাহরাইনের? ইনশাআল্লাহ, এটা তো বললাম যেদিন আসলে এই এই কয়েকটা ক্লাস তোমাদের সাথে, তো আসলে এই পাবলিক গ্রুপে খুব বেশি আসলে ক্লাস তোমাদের সাথে দেখা হবে না, কারণ এর পরের ক্লাসগুলো আমরা জানো যে আমরা প্রাইভেট গ্রুপে চলে যাব, তোমরা যারা এনরোল করবে শুধুমাত্র তাদের সাথে ওখানে দেখা হবে। তো ইনশাআল্লাহ সেখানে হয়তো বা কোনো একটা ক্লাসে যখন মানে মনে করো একটু ফ্রি টাইম পাবো, এখন আসলে শুরুতে একটু টেনশন বেশি থাকে যে তোমাদের পোর্শনটা টাইমলি কীভাবে শেষ করবো, এগুলো নিয়ে অনেক প্ল্যানিং থাকে। তো যখন দেখবো যে একটু কাভার করে ফেলছি, তখন ইনশাআল্লাহ তোমাদেরকে এই গল্পগুলো একদিন শেয়ার করবো। আচ্ছা, জান্নাতুল নাইম লেখছে স্যার আপনার কি এটা লাস্ট ক্লাস? হ্যাঁ, যদি পাবলিক গ্রুপের কথা বলো, পাবলিক গ্রুপে আজকে আমার লাস্ট ক্লাস, কালকে থেকে তন্ময় ক্লাস নিবে এবং এরপরে হাসান ভাই ক্লাস নিবে। তো ওই দুইজনের ক্লাসের পরে আমাদের যে ফিজিক্স সেকেন্ড পেপার কোর্সের যে ক্লাসগুলো, এগুলো পাবলিক গ্রুপে বন্ধ। এরপরে আমরা বাকি ক্লাসগুলো নিব হচ্ছে ওই যে প্রাইভেট গ্রুপে। তোমরা জানো এই চ্যাপ্টারের পরবর্তীতে আরও যে টপিকগুলো আছে, কারশফের সূত্র, তারপরে হচ্ছে হুইটস্টোন ব্রিজ, খুবই মজার জিনিস আসলে এগুলা, যদি একবার জাস্ট অ্যাপ্লাই করা শিখো খুবই মজার জিনিস। তো এগুলো আমরা সেখানে ডিসকাস করব। তো যারা যারা ওখানে এনরোল করবে ইনশাল্লাহ তাদের সাথে দেখা হবে। এখানে বড় দাগটা পজিটিভ আর ছোট দাগটা নেগেটিভ, আমরা যে জাস্ট এটা ডিফারেন্স করার জন্য দোনোটাকে যদি আসলে ইকুয়াল দিই তাহলে বুঝবা না যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। এই জন্য আমরা কি করি, একটাকে বড় দিই, যেটা পজিটিভ এটা বড় আর যেটা ছোট এটা নেগেটিভ। আচ্ছা, সবাই ধারক বলে, আফিয়া আসমা লেখছে থ্যাংক ইউ। ওই যে ক্যাপাসিটার, এটার বাংলা হচ্ছে ধারক, ওইটা ধরে রাখে চার্জকে, এখন মনে পড়ছে আমার। ইস, মাঝে মাঝে খারাপ লাগে যে বাংলায় পড়ে আসছি, বাংলায় পরীক্ষা দিয়ে এত এ প্লাস পাই আসলাম, তো কি লাভ হইলো, বাংলাটাই ভুলে গেলাম। আচ্ছা, বুঝতে পারছি। বিজয় বলছে ছুটি দিয়ে দেন স্যার, মন চাই কিন্তু আসলে যে জিনিসগুলো আসলে দেখাবো ভাবছি সেগুলো ফুল না দেখানো পর্যন্ত আসলে ছুটি দিয়ে দিলে একটা অপরাধবোধ কাজ করে, মনে হয় যে যতটুকু দেওয়ার কথা ততটুকু আসলে তোমাদেরকে দিতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি যে কতটুকু শর্টকাটে আমরা একটু সেরে ফেলতে পারি, ঠিক আছে? তো এরপরে যে টপিকটা আজকে আসলে ডিসকাস করবো বলে ভাবছিলাম সেটা হচ্ছে শর্ট সার্কিট। খুব ইন্টারেস্টিং একটা টপিক, একটু দেখো, ঠিক আছে? শর্ট সার্কিট, এই শর্ট সার্কিট জিনিসটা একটু ডিসকাস করব। ওইটার পরেও আরেকটা টপিক লাগবে, জাস্ট 10টা মিনিট ইনশাআল্লাহ। এই 10টা মিনিটের মধ্যে আমি আমার লেকচারটা একটু র্যাপ আপ করার চেষ্টা করব, ওকে? আমি জানি তোমাদের হয়তো মনোযোগ আসলে কমে আসতেছে, বিকজ অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা, তো শর্ট সার্কিট জিনিসটা কি খেয়াল করো। দেখার সাথে সাথে বলবা ভাইয়া এটা তো দেখছি অলরেডি, এটা তো পারি, কিন্তু এটা সেটা না যেটা তুমি ভাবতেছো। তুমি ভাবতেছো এটা প্যারালাল কানেকশানে আছে, কিন্তু এখানে কোনো প্যারালাল কানেকশন বা কিচ্ছু নাই। এই সার্কিটটার কি হয়ে গেছে জানো? শর্ট সার্কিট হয়ে গেছে। আমরা বাসায় অনেক সময় শুনি না যে শর্ট সার্কিট হয়ে গেছে। এই শর্ট সার্কিট হয়ে যাওয়াটার মানেটা কি সেটা আজকে আমরা শিখব। ফিজিক্স আসলে এই কারণে আমার কাছে অনেক বেশি মজা লাগে, আশেপাশে যেসব কথাবার্তা শুনি, যেসব জিনিসগুলো দেখি না ওগুলাকে এক্সপ্লেন করে। তো অ্যাকচুয়ালি শর্ট সার্কিট জিনিসটাকে আমরা দেখবো, ঠিক আছে? দেখো, আমরা জানি এই পজিটিভ প্রান্ত থেকে যখন কারেন্টটা বের হবে, কারেন্টটা বের হয়ে এতটুকু পর্যন্ত খুব আরামসে চলে আসবে। আসার পরে সে দেখবে তার কাছে দুইটা রাস্তা আছে। একটা রাস্তায় আমরা জানি এখানে ডিভাইড হয়ে যাওয়ার কথা, তাই না? কিছু পরিমাণ কারেন্ট এদিক দিয়ে যাওয়ার কথা, কিছু পরিমাণ কারেন্ট এদিক দিয়ে যাওয়ার কথা। আমরা এবার একটু কমন সেন্স অ্যাপ্লাই করি। আমি কি বলছিলাম, এই যে রোদ, এই রোদটা হচ্ছে একটা ট্রাফিক জ্যামের মতো, ট্রাফিক জ্যাম। তোমরা এইখানে বাসা থেকে গাড়ি নিয়ে বের হইলা, গাড়ি নিয়ে বের হয়ে তোমরা এতটুকু আসলা, আসার পর দেখলা তোমাদের সামনে দুইটা রাস্তা খোলা আছে। একটা রাস্তায় ট্রাফিক জ্যাম আছে আর একটা রাস্তা ফুল ক্লিয়ার। আরেকটা রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম নাই, আরামসে তুমি এখান দিয়ে চলে যেতে পারো ট্রাফিকের মধ্যে বসে থাকা ছাড়াই। তুমি আর আমি কোনো কেউই এত গাধা না যে আমরা কি বলবো, না আমার কাছে ট্রাফিক জ্যাম বসে থাকতে ভালো লাগে, আমরা ওই দিক দিয়ে যাই। আমরা কখনোই এটা করব না।
কারেন্টও আমাদের মতো ইন্টেলিজেন্ট। সো এখানে আসে যখন দেখবে যে ওই দিকে গেলে তার খুব অসুবিধা, কষ্ট করে যাইতে হবে, তো সে ওই দিক দিয়ে না গিয়ে দেখবে যে এদিকে একটা ফ্রি রোড আছে, টোটালি ফ্রি, কোনো রেজিস্ট্যান্স নাই, কোনো বাধা নাই, সে আরামসে এই দিক দিয়ে ফ্লো হয়ে চলে যাবে এবং এটার মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। নো কারেন্ট ফ্লো, নো কারেন্ট ফ্লো। তাইলে খেয়াল করো এই যে রেজিস্ট্যান্স, এটা কি? এগুলাই তো হচ্ছে আমাদের টিভি, ফ্রিজ, তাই না? মনে করো এটা একটা টিভি, তো এই টিভির সাথে তুমি যদি এরকম একটা লাইন লাগাই দাও, তাইলে তোমার টিভির মধ্য দিয়ে কোনো কারেন্টই ফ্লো হবে না, তোমার টিভি চলবে না। তো এখান দিয়ে যদি তোমার কারেন্ট ফ্লো না হয়, টিভি যদি না চলে, তাহলে তোমার কোনো ফায়দা আছে? তো তখনই আমরা বলি যে এটা শর্ট সার্কিট হয়েছে। এই যে সার্কিটটা, এই সার্কিটটা কি হয়ে গেছে? শর্ট সার্কিট হয়ে গেছে। কেন? কারণ কারেন্ট এইখান থেকে টোটালটা ঘুরে আসার একটা শর্টকাট ওয়ে পেয়ে গেছে। আমার এই শর্টকাট ওয়েটা বন্ধ করে দিতে হবে। এই শর্টকাট ওয়েটা যদি আমি কোনো রকম বন্ধ করে দিতে পারি, তখনই কারেন্ট বলবে যে উপায় তো নাই, ট্রাফিক জ্যামে বসে থাকতেই হবে, তো ওখান দিয়ে যাবে, তখন আমাদের টিভিটা আবার চলবে। তো মাঝে মাঝে যখন এরকম একটা কানেকশন এস্টাবলিশ হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায়, তখনই দেখা যায় যে আমাদের বাসার ফ্যান চলতেছে না, লাইট জ্বলতেছে না, এটা কোনো কিছু চলতেছে না, ঠিক আছে? তো এটা হচ্ছে শর্ট সার্কিট। বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং এটার উপরে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। ইনশাআল্লাহ যদি তোমাদের প্রাইভেট গ্রুপে যারা যারা আসবে, ইনশাআল্লাহ তাদের সাথে সেখানে জিনিসগুলো আমরা ডিসকাস করবো, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো কালকে যেহেতু তন্ময় তোমাদের ক্লাস নিবে, তো ও একটা জিনিসের উপরে তোমাদেরকে অঙ্ক করাবে, সেই ফর্মুলাটা, যে সূত্রটা আমি তোমাদেরকে ডেভেলপ করে দেবো, বেশি সময় তোমাদের আর নষ্ট করবো না, ঠিক আছে? জাস্ট ওই জিনিসটা একটু ডেভেলপ করি। এটা তোমাদের বইতে এই নামে আছে, সেটা হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া। জুলস হিটিং ইফেক্ট, যদি ইংলিশে বলি জুলস হিটিং ইফেক্ট। আচ্ছা, এই জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এই যে আমরা জানি একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে যখনই একটা ইলেকট্রন বা ফ্লো হইতে চাইবে, এখানে এগুলা যদিও সলিড অবজেক্ট, তারপর আমি বলছিলাম কি এরা হালকা একটু ভাইব্রেশনের মধ্যে থাকে। লিকুইড আর গ্যাসের মধ্যে অনেক বেশি ভাইব্রেশনে থাকে, বাট সলিডের মধ্যে এত বেশি ভাইব্রেশনে থাকার সুযোগ পায় না, বিকজ দে আর টাইটলি বন্ডেড, ঠিক আছে? তো এই যে ইলেকট্রন যখন এখান দিয়ে যাইতে যাবে, তখন কি হবে? এদের সাথে ধাক্কা খাবে। তো ইলেকট্রনটা যেই কাইনেটিক এনার্জি নিয়ে আসছিল, কাইনেটিক এনার্জি, বাংলায় যেটাকে আমরা বলি গতি শক্তি, যেই গতি শক্তি নিয়ে আসছিল, এদের সাথে এত ধাক্কি করার কারণে, ধাক্কা খাওয়ার কারণে ওর গতি শক্তি একটু কমে যাবে না? ও আগে যে স্পিডে দৌড়াচ্ছিল, এখন ধাক্কা খেয়ে তার স্পিডটা একটু কমে যাবে। এখন স্পিড মানে কি? ভেলোসিটি, ঠিক আছে? তো আমরা জানি কাইনেটিক এনার্জি ইকে ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। তো যদি ভেলোসিটিতে ড্রপ হয়, ডেফিনেটলি কাইনেটিক এনার্জি কমে যাবে, গতিশক্তি কমে যাবে। আমরা জানি এনার্জি ক্যান নেইদার বি ডিস্ট্রয়েড নর বি ক্রিয়েটেড, ইট ক্যান অনলি বি ট্রান্সফর্মড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। বাংলায় যদি বলি শক্তির নিত্যতা সূত্র, অথবা ইংলিশে যেটাকে আমরা বলি কনজারভেশন ল অফ এনার্জি অনুযায়ী, শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটা শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করা যায়। তো তাইলে গতিশক্তি যে কমে গেল, এই যতটুকু কমে গেছে সেটা কি ধ্বংস হয়ে গেল? না, সেটা ধ্বংস হয় নাই, সেটা আরেকটা শক্তিতে রূপান্তর হয়েছে। সেই শক্তিটার নাম কি? সেই শক্তিটার নাম হচ্ছে তাপ শক্তি। এই শক্তিটার নাম হচ্ছে কি? তাপ শক্তি। তো তার মানে ইলেকট্রিসিটি যখন এটার মধ্য দিয়ে ফ্লো হইতে চাইবে, তখনই দেখা যাবে কি এখানে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হবে। কতটুকু তাপ উৎপন্ন হবে সেইটাই জুল সাহেব একটু আমাদেরকে আইডিয়া দিছে। জুল সাহেব বললেন কি, যে ধরে নিই আমরা এইচ পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, এটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে সেটা হচ্ছে আই, এবং এটার রেজিস্ট্যান্স এটা হচ্ছে আর, এবং কতক্ষণ ধরে আমরা এই কারেন্টটা ফ্লো করতেছি, টি টাইম ধরে। এই তিনটার সাথে এই যতটুকু হিট, যতটুকু তাপ উৎপন্ন হবে, সেটার একটা রিলেশন আছে। সেটা কি? এই উৎপন্ন তাপটা প্রবাহিত কারেন্টের স্কয়ারের সাথে প্রপোর্শনাল, আবার রোধের সাথে সরাসরি সমানুপাতিক। আমি প্রপোর্শনাল যখন বলি তোমরা বুঝে নিও, এটা মানে হচ্ছে সমানুপাতিক। প্রপোর্শনাল মানে সমানুপাতিক, ঠিক আছে? আচ্ছা, আর সময়ের সাথেও এটা সমানুপাতিক। দেখো তো, কারেন্ট যত বেশি ফ্লো করবা, যত বেশি পরিমাণে ইলেকট্রন এটার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করবে, তত বেশি কলিশন হবে, তত বেশি গতিশক্তি হ্রাস হবে, তত বেশি পরিমাণ তাপশক্তি প্রডিউস হবে। আবার যদি বলি রোধটা যত বেশি বাধা, তত বেশি কলিশন, তত বেশি ওর গতিশক্তি কমবে, তত বেশি তাপশক্তি প্রডিউস হবে। তার মানে রোধ যখন বেশি হয়ে যাবে, এটা একটা খুব নাইস একটা এক্সাম্পল আমরা দিতে পারি
খেয়াল করো আমরা কপারের ওয়্যার ইউজ করি, বিকজ এই যে নর্মাল ইলেকট্রিক্যাল লাইনগুলোতে আমরা কপারের ওয়্যার ইউজ করি কেন? কারণ এটা হচ্ছে সুপরিবাহী, এটার মধ্যে দিয়ে ইজিলি কারেন্ট ফ্লো হতে পারে। কিন্তু এই যে মনে করো টাংস্টেনের ওয়্যার বাল্বের মধ্যে ইউজ করা হয়, নাইক্রোম অথবা টাংস্টেনের ওয়্যার ইউজ করা হয়। কেন এটা এখানে ইউজ করা হয়? বিকজ এটা রোধ অনেক বেশি, এটার রোধ কি অনেক বেশি। তো এই রোধ বেশি হওয়ার কারণে যখনই এটার মধ্য দিয়ে কারেন্ট যাইতে লাগে অনেক বেশি পরিমাণ তাপ শক্তি প্রডিউস হয়। আমরা এখানে দেখলাম না, রোধ যদি বেশি হয় তাহলে তাপ বেশি প্রডিউস হবে, হিট বেশি প্রডিউস হবে। তো এই কারণে যখন এটার মধ্যে দিয়ে যাইতে লাগে অনেক বেশি পরিমাণ হিট প্রডিউস হয়, এবং ওই যে হিটটা প্রডিউস হয় না, সেই আমরা দেখি যে লোহাকে যদি তুমি আগুনের মধ্যে ধরে রাখো এটা গরম হইতে হইতে একটা সময় লাল হয়ে যাবে, এটা থেকে লাইট বের হচ্ছে দেখা যাবে। ঠিক সেম কাইন্ড অফ ঘটনাটা এখানে ঘটে। এই যে এই ওয়্যারটার মধ্য দিয়ে যখন ইলেকট্রিসিটি ফ্লো হবে হাই অ্যামাউন্ট অফ হিট প্রডিউস হয়, এটা অনেক গরম হয়ে যায়, তখন এটা জ্বলতে থাকে, উজ্জ্বল হয়ে জ্বলতে থাকে, সেটাই মূলত আমাদেরকে লাইট দেয়। এবং ঠিক এটার কারণে তুমি যদি এরকম একটা বাল্ব যেটা জ্বলতেছে এটার কাছাকাছি হাত ধরো তুমি কিন্তু গরম ফিল করবা। এই যে এখানে হাত দিলে তোমার গরম লাগবে, এটা যদি তুমি টাচ করো দেখবা তোমার হাত পুড়েও যেতে পারে এত যদি গরম হয়, তাই না? তো তাইলে এখানে এই জিনিসটা বুঝলাম। প্লাস আরো একটা প্র্যাকটিক্যাল জিনিস আমরা শিখি, ঠিক আছে, সেটা হচ্ছে কি ইলেকট্রিক হিটার। আমরা প্র্যাকটিক্যাল আমাদের রেগুলার লাইফে ইলেকট্রিক্যাল হিটার ইউজ করি। শীতকালে বেসিক্যালি পানি গরম করার জন্য ইলেকট্রিক্যাল হিটার ইউজ করা হয়। কেন? এই যে হিটারটা কাজটা কি দেখি বলো তো। এটা হচ্ছে পানিকে গরম করবে। তো এখানে পানিকে যে গরম করব আমার তো তাপ লাগবে, এই তাপটা আমি কোথা থেকে আনবো? ইলেকট্রিসিটি থেকে আনবো। আমরা জানি যে এই যে এটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো যদি হয় তাইলে অনেক তাপ উৎপন্ন হয়। সেই তাপটা যদি আমি হারাইতে না দিয়ে মনে করো আমার কোনো পানি গরম করার কাজে লাগাই ফেললাম, নাইস আইডিয়া না? সায়েন্টিস্টরা ব্রিলিয়েন্ট আসলে। তো ওরা কোনো কিছু লস করতে চায় না, ওরা বলতেছে যে এই যে এখানে আমার যে আননেসেসারি একটা হিট প্রডিউস হচ্ছে সেটাকে আমি কিভাবে কাজে লাগাতে পারি। হ্যাঁ, এটাকে তাইলে একটা কাজ করো, পানির মধ্যে চুবাই রাখো। তো তাইলে পানিতে কি হবে, এখন হিটটা চলে যাবে, তার মানে পানিটা গরম হয়ে যাবে, তো গরম পানি পাওয়ার কাজটা আমার হয়ে গেল। ঠিক আছে, তো এরকম আসলে প্র্যাকটিক্যাল লাইফে অনেক আছে। তো এই তিনটাকে যদি আমরা এখন একত্র করি তাহলে আমরা এই এরকম একটা রিলেশন পাবো, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এবং এখান থেকে আমরা জানি যে যখন ইকুয়াল সাইন বসাই আমাদেরকে একটা কনস্ট্যান্ট বসাইতে হয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এই ইকুয়েশনের জন্য এই কনস্ট্যান্টটার ভ্যালু এক্সপেরিমেন্ট করে সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করে দেখলো কি এটার ভ্যালু আসে 1। তো এটার ভ্যালু যদি আমরা 1 বসাই তাইলে এখান থেকে লেখা যায় এইচ ইজ, এটাকে অ্যাকচুয়ালি 1 বসাইলে 1 দিয়ে মাল্টিপ্লাই করা না করা তো সেম। তো এই ইকুয়েশনটা আসে h ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এটা দিয়ে কালকে খুব সম্ভবত তোমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করবে, আবিদ তোমাদেরকে দেখাবে। তো তখন আশা করি বুঝতে পারবা যে এখানে কোনটা কি। আই হচ্ছে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে, আর হচ্ছে কতটুকু রোধ, আর টি হচ্ছে কত সময় ধরে এটা ফ্লো হচ্ছে। ঠিক আছে, তো এই তিনটা জিনিস যদি আমরা এইভাবে মাল্টিপ্লাই করি তাইলে কতটুকু তাপ শক্তি এখানে উৎপন্ন হবে সেটা আমরা পেয়ে যাব। তো ঠিক আছে, আমি আসলে যতটুকু চাইছিলাম আসলে মোটামুটি একটু কভার করার চেষ্টা করছি। তো তোমাদের এটার উপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে একটু বলো, আর না হলে আমরা ক্লাসটা এখানেই শেষ করবো ইনশাআল্লাহ। অনেকে জিজ্ঞেস করছে সাইদা নুরজাহাদ যাবে, নাবিদ স্যার নিবে কালকে। আমি ওর সাথে আজকে রাত্রে একটু কনফার্ম করব, যতটুকু পর্যন্ত ওর সাথে আমার কথা ও কালকে ক্লাস নেওয়ার কথা, ঠিক আছে? তবে আজকে এখন ওর সাথে আমার কথা হয়নি, তো আমি ক্লাসের পরে একটু ওর সাথে এটা কনফার্ম করব যে ও কালকে কখন ক্লাস নিবে, আর এই ক্লাসের টাইমিংটা ইনশাআল্লাহ তোমাদেরকে জানাই দিবে। নাজিয়া লেখা আলহামদুলিল্লাহ জোস ভাবে বুঝছি, ভেরি গুড। ওকে স্যার এমবি পুরা বেচি নাই, হ্যাঁ এটা কি বুঝি নাই এখন মনে হচ্ছে। আচ্ছা, তানজিলা লেখছে ভাইয়া থ্যাঙ্কস এত সুন্দর করে বোঝানোর জন্য, ওয়েলকাম। আজকে শুধু পড়ার পড়া। ওকে, তো তাইলে তোমাদের আর কোনো কোয়েশ্চেন নাই? আমি জাস্ট আর কয়েক সেকেন্ড ওয়েট করে দেখবো, যদি কোনো কোয়েশ্চেন না আসে তাহলে ইনশাআল্লাহ আমরা ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? তো যাওয়ার আগে শেষ আরেকবার বলে যাই, তো এই তোমাদের সাথে এই লাইভ পাবলিক গ্রুপে এটাই হচ্ছে আমার শেষ ক্লাস। তোমাদের মধ্যে কেউ যদি তোমরা ওই যে সেকেন্ড পেপার কোর্সে যদি এনরোল করো, যেটা করার সুযোগ এখনও আছে, তাহলে তোমাদের সাথে সেখানে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওখানে চলতরিৎ চ্যাপ্টারের বাকি যে টপিকগুলো আছে সেই টপিকগুলো ইনশাআল্লাহ আমরা ডিসকাস করব। ওগুলোও যদি বুঝে পড়ে তাহলে খুবই মজা আসলে। তো ইনশাআল্লাহ সেখানে আমি তোমাদেরকে মজা করে পড়ানোর চেষ্টা করব।
যারা যারা জয়েন হইতে চাও তাইলে ফ্রাইডের মধ্যে ইনশাআল্লাহ তোমরা চেষ্টা করিও জয়েন হয়ে যাইতে, ঠিক আছে? ওকে। শাহ কবির লেখছে, স্যার মনে হচ্ছে ক্লাসটা খুব বেশি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আসলে মনোযোগ দিয়ে যখনই ক্লাস করবা তখনই দেখবে ক্লাসের টাইমটা তাড়াতাড়ি চলে যায়। এটা আমাদের এক বড় ভাইও আমাকে বলছিল যে মাঝে মাঝে ক্লাস অনেক বোরিং লাগতো না, তখন জিজ্ঞেস করতাম যে ভাই ক্লাসে টাইম পাস হচ্ছে না। বলে যে ক্লাসে যদি টাইম পাস করতে চাস, যে মানে ক্লাসে বোর না বিরক্ত ফিল না করতে চাইলে ক্লাসে মনোযোগ দে। ক্লাসে যদি মনোযোগ দাও দেখবে যে একটা সময় ক্লাস শেষ হয়ে গেছে। এটা আসলেই ট্রু, আমি নিজে অনেক সময় দেখছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো করে বুঝছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আলহামদুলিল্লাহ এখন সবাই ধন্যবাদই দিচ্ছে, কোনো কোশ্চেন আমি আর দেখতে পাচ্ছি না। ওকে, আচ্ছা অনয় লিখছে, স্যার হিটার কিভাবে কাজ করে আর একটু বলেন। হিটার জিনিসটা হচ্ছে কি, যে হিট দিয়ে আমরা গরম করব কিছু একটাকে, ঠিক আছে? তো তাইলে আমাদের যে ইলেকট্রিক হিটারগুলা, মনে করো একটা বক্স, একটা পাত্র এরকম, আমি খুবই খারাপ ড্রয়িং করাতে তারপরও একটু বুঝাইলাম। এটার চারপাশে আমি কিছু তার ভেবে পেঁচাই দিলাম এটার বাইরে দিয়ে আর কি, ঠিক আছে? এই তারগুলার রেজিস্ট্যান্স খুব বেশি আর অনেক বেশি। এই রেজিস্ট্যান্স বেশি হওয়ার কারণে কি হবে, আমরা জানি রেজিস্ট্যান্স যত বেশি হবে ওইটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার সময় হিট তত বেশি প্রডিউস হবে। এই যে হিটটা যখন প্রডিউস হবে তখন কি করবে এটা, এই যে এটার ভিতরে যদি তুমি এখন পানি রাখো, এই পাত্রটার ভিতরে পানি আছে, তো এটার চারপাশে যে তারটা তুমি পেঁচাইছো সেই তার যে হিট প্রডিউস করবে সেটা কি করবে, ও এখন পানিকে পাস করে দিবে। তো তুমি এখন দেখা যাবে এটার মধ্যে থেকে এখন গরম পানি পাবা, ঠিক আছে? আমরা দেখছি না অনেক সময় যে এরকম ইলেকট্রিক হিটার আমরা ওই যে ইলেকট্রিক্যাল কানেকশন দিয়ে যখন আমরা লাগাই, ঠিক আছে, তখন এবার এখানে কারেন্টের লাইন দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে পানিটা ফুটা শুরু করে। ওই যে চা বানানোর জন্য, কফি বানানোর জন্য অনেকে ইউজ করে না, ওখানে আসলে এই জিনিসটা এরকম, ঠিক আছে? কি তোমার ডাউট আছে এটা, দেখো না? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। Thank you for the amazing class and thank you for your amazing participation. See you soon inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Keep all of us in your prayers.